তো দেখ আজকে আমরা ট্যাক্সেশনের ক্লাস স্টার্ট করছি। অলরেডি কস্টের যে সিলেবাস ছিল, কস্টের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ট্যাক্সের সিলেবাস কয়েকটা ক্লাস করব, ট্যাক্সের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো ট্যাক্সের দেখ, ট্যাক্সের যে তোদের ৪ টে চ্যাপ্টার আছে, বইতে ৪ টে চ্যাপ্টার আছে। তো আমি প্রথম দিকেই একদম পুরো প্রথম থেকেই আরম্ভ করব, ঠিক আছে? আমি লাস্টের থেকে আরম্ভ করব না, লাস্টের থেকে আরম্ভ করলে বোঝা যাবে না। কেননা প্রথমে আগে ট্যাক্স জিনিসটা কি সেটা যদি আমি না জানি, তাহলে আমি ট্যাক্সের অঙ্ক এই জিনিসগুলো করবো কি করে, ঠিক আছে? আর আরেকটা কথা বলছি, ট্যাক্স হচ্ছে যতগুলো সাবজেক্ট পড়বি তার মধ্যে কস্টের তুলনাও বললাম, কস্ট অ্যাকাউন্ট সবগুলোর তুলনায় বললাম, ট্যাক্স হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এবং মানে প্র্যাকটিক্যাল লাইফ বেস সাবজেক্ট, মানে প্র্যাকটিক্যাল মানে বলতে রিয়াল লাইফ বেস সাবজেক্ট। মানে এটা খুব জরুরি জিনিস ট্যাক্স। প্রতিটা মানুষকেই মানে প্রতিটা মানুষেরই কম বেশি নলেজ থাকে বা থাকা উচিত। যে সায়েন্সের স্টুডেন্ট তারও ট্যাক্স সম্পর্কে নলেজ থাকে, হয় হয় আজ নেই, ২-৫ বছর পর ট্যাক্সের নলেজ ওর হয়ে যাবে, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্ট বলছি, যে আর্টসের স্টুডেন্ট তারও নলেজ থাকতে হবে, বুঝতে পারলি? প্রতিটা কারণ ট্যাক্স ব্যাপারটা কি, এই ট্যাক্স নাম শুনিস ট্যাক্স জিনিসটা কি? বা নিজে না জানলে হয়তো তুই এখন এখন তোরা 11 এ পড়ছিস, হয়তো অত প্রথম দিন পড়ছিস এখনো জানিস না, কিন্তু বাড়িতে যে বাবা বা মা যারা তার ইনকাম আর্নিং পার্সন, যারা আর্নিং পার্সন, কেউ চাকরি করে, কেউ চাকরি করে বাড়িতে, বা কেউ ব্যবসা করে। তো চাকরি করুক বা ব্যবসা করুক, আল্টিমেটলি এট দ্য এন্ড তাকে যে সারা বছরে যে ইনকাম করলো, তার ইনকামের উপর কি দিতে হবে জানিস তো? ইনকামের উপর গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হবে। তার মানে ট্যাক্সটা কি? সে তুমি আর্টস পড়ো, ওখানে যখন ট্যাক্স দিতে হবে লেখা থাকে না আর্টস পড়ো না কমার্স পড়ো বা সায়েন্স পড়ো, ট্যাক্স সবাইকে দিতে হবে। যারা ইনকাম করবে, প্রতিটা মানুষ যারা ইনকাম করবে, তো ইনকাম করলেই তোকে ট্যাক্স দিতে হবে। এই যে তুই যে টেবিল অঙ্ক করছিলি, জিএসটি জিএসটি জিএসটি, এটা কি? এটা কিসের জিনিস? এটা তো ট্যাক্সেরই জিনিস। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এই জিনিসটা কিসের জিনিস? এটা পুরোপুরি ট্যাক্সের জিনিস। কারণ ট্যাক্স সম্পর্কে প্রতিটা মানুষের একটা নলেজ থাকা উচিত, ঠিক আছে? আমরা পড়বো যে ট্যাক্স ক রকমের হয়, প্রথমে পড়বো ট্যাক্স কি, ট্যাক্স ক রকমের হয়, ট্যাক্সটা কে নেয়, মানে ট্যাক্সটা কে চার্জ করবে, ট্যাক্সের টাকা দিয়ে ট্যাক্সটা যেই নিক না কেন, সেই ট্যাক্সের টাকা দিয়ে কি করবে, সমস্ত জিনিস ডিটেলসে পড়বো, বুঝতে পারলি তো? তাহলে ট্যাক্স সম্পর্কে নলেজ থাকা কিন্তু খুব জরুরি, খুবই জরুরি ট্যাক্স সম্পর্কে নলেজ থাকা। বুঝতে পারছিস তো? দেখ কি বলছে, প্রথমে দেখ কি লেখা আছে, আমাদের যে নোট দিয়েছি, নোটে কি লেখা আছে সবার প্রথম, কোনো বই বই পড়াবো না এখন, আমি এই নোটটা পড়িয়ে দেওয়ার পর বই তুই ইজিলি পড়তে পারবি। বলছে কি, ইন্ট্রোডাকশন টু ট্যাক্সেস, ঠিক আছে? তা এটাই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, আমাদের ট্যাক্সের ফার্স্ট চ্যাপ্টার কি, যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন টু ট্যাক্সেস। কি বলেছে? বলছে ইনকাম ট্যাক্স অর ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে তো? আচ্ছা, তোদের যে বইতে যে ট্যাক্সের চ্যাপ্টারটা আছে না, ট্যাক্স, যে ট্যাক্সের 4খানা চ্যাপ্টার আছে ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? টোটালি ইনকাম ট্যাক্স নিয়ে, যে আরে আমি আমি কি বলবো, তোর ক্লাস 11 বল বা ক্লাস 12 বল, ট্যাক্স যা আছে শুধু ইনকাম ট্যাক্সই আছে, ঠিক আছে? ইনকাম ট্যাক্স দেখতে পাচ্ছিস সামনে একটা বই লেখা আছে, দেখ বই কি, বই কি যে বই, ট্যাক্সের বই, দেখ সামনেই দেখ ট্যাক্সের বই লেখা, ডাইরেক্ট ট্যাক্স, ওটা কলেজের বই, বুঝিস তো? কলেজের বই, কলেজের এটা 4th সেমিস্টারের বই, ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? আচ্ছা, আর একটু জাস্ট বলে দিই, তারপর আমি পড়বো। ট্যাক্স দু রকমের হয়, কি বললাম? ট্যাক্স ক রকমের হয় জানিস তো? দু রকমের হয়, দেখ একটা লেখা আছে কি ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স হয়, আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আমি জাস্ট একটু বললাম, পরে আবার আস্তে আস্তে আসছি। তো এখানে কি বলেছে দেখ, কেন বললাম এই কথাটা, এই দেখ, ইন্ট্রোডাকশন টু ট্যাক্স, বেসিক্যালি আমরা পড়বো ইনকাম ট্যাক্স অর ডাইরেক্ট ট্যাক্স নিয়ে। ইনকাম ট্যাক্সটাই হচ্ছে এক ধরনের ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? হ্যাঁ, তোর পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, বলতে পারে কি, বলো কি একটা ডাইরেক্ট ট্যাক্সের নাম বলো। একটা ডাইরেক্ট ট্যাক্সের নাম হচ্ছে ইনকাম ট্যাক্স। ডাইরেক্ট মানে জানিস, ডাইরেক্ট মানে কি জানিস? ডাইরেক্ট মানে সরাসরি, ডাইরেক্ট মানে সরাসরি, ঠিক আছে? মানে আজকে আজকে আমি যে টাকাটা ইনকাম করলাম, তার উপর গভর্নমেন্টকে আমি ডাইরেক্টলি ট্যাক্স, আমি আরো ডিটেলসে বলবো ডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে, অনেক সুন্দর বড় সুন্দর নোট তৈরি করা আছে, বলবো। জাস্ট আমি কি পড়ছি, চ্যাপ্টারটার নাম পড়ছি ইন্ট্রোডাকশন টু ট্যাক্স। মেনলি এখানে ডাইরেক্ট ট্যাক্স নিয়ে ডিসকাশন করা হবে, ঠিক আছে? বলছি প্রথমে পড়বো হোয়াট আর ট্যাক্সেস এন্ড হোয়াই দে আর চার্জ, ঠিক আছে? হোয়াট আর ট্যাক্সেস, ট্যাক্স কি এবং ট্যাক্সটা কেন চার্জ। এমনি তোদের নলেজ, তোদেরকে জিজ্ঞাসা করছি, এমনি নন বলে স্যার পড়িনি, আমরা বলবো কি করে, আইডিয়া খারাপ না। ট্যাক্স কে নেয় জানিস? ট্যাক্স কে নেয়? গভর্নমেন্ট, সরকার নেয়। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি সরকার ক রকম হয়, বলতে পারি? গভর্নমেন্ট ক রকমের হয়? দু রকমের। আচ্ছা ঠিক আছে, দু রকম, ও বললো দু রকম, আর কিছু বলবি? দু রকম। আচ্ছা, দু রকম মানে কি কি বল? একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, আরো একটা গভর্নমেন্ট হয় জানিস, লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, যে আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট কে জানিস? সাউথ দমদম মিউনিসিপালিটি, দক্ষিণ দমদম পৌরসভা, ঠিক আছে? ওটাও একটা গভর্নমেন্ট, ওটাকে বলে লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে? ওটাকে লোকাল, এই যেমন তোর যে বাড়ির যে মিউনিসিপাল, বাড়ির ট্যাক্সটা কে নেয়? মিউনিসিপালিটি নেয়, লোকাল গভর্নমেন্ট, ঠিক আছে? মিউনিসিপালিটি ট্যাক্স বাড়িতে জিজ্ঞেস করবি বলে দেবে।
শোন, আছে, তুই তো ক্লাস 12-এই আছে, ক্লাস 12-এ এই সমস্ত ডিটেলসে আছে। যাই হোক বাদ দে, আমরা আসল জিনিসে আসি। কি বললাম? হোয়াট আর ট্যাক্স এন্ড হোয়াই দে আর চার্জ। আমি যা প্রথমে বললাম কি ট্যাক্সের টাকাটা কে নেয়? গভর্নমেন্ট নেয়। এবার যেই গভর্নমেন্টের কথা বললাম, গভর্নমেন্ট ক রকমের? গভর্নমেন্ট ৩ রকমের হয়। কি, কি? তোকে যদি জিজ্ঞাসা করে স্কুলে গভর্নমেন্ট ক রকমের হয়? যদি তুই জিজ্ঞেস করবে না তবুও আমি বলছি গভর্নমেন্ট ৩ রকমের হয়। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট আর একটা লোকাল গভর্নমেন্ট। ঠিক আছে? হয়তো লোকাল গভর্নমেন্ট ফাংশনটা কম বাট হয়। লোকাল গভর্নমেন্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট আর একটা লোকাল গভর্নমেন্ট। আচ্ছা, এবার সেকেন্ড কোশ্চেন তোদেরকে জিজ্ঞাসা করি, পড়াইনি এখন তবুও জিজ্ঞাসা করছি। বলতো নি সরকার ট্যাক্সের টাকা নিয়ে কি করে? কি করে? সরকার কেন ট্যাক্সের টাকা নেয় বলতে পারবে? আচ্ছা, ইন্ডিয়ান ইকোনমিক ইয়েতে বাড়াতে দেখানো হয়। হ্যাঁ দেখ, সরকার ট্যাক্সের টাকা নিয়ে কি করে? সরকার ট্যাক্সের টাকা কেন নেয়? নিয়ে কি করে? এই যে তুই যে রাস্তা দিয়ে হাঁটছিস, তুই যে রাস্তা দিয়ে হাঁটছিস সেই রাস্তা কি তোর মানে তুই যে রাস্তা দিয়ে হাঁটছিস সেই রাস্তাটা কে তৈরি করে? গভর্নমেন্ট তৈরি করছে। তা গভর্নমেন্ট তার নিজের ঘরের টাকা দিয়ে তৈরি করেনি। গভর্নমেন্ট কি করেছে? তোর আমার সবার পাবলিকের থেকে টাকা নিয়েছে, ট্যাক্সের টাকা নিয়েছে। ওই ট্যাক্সের টাকা দিয়েই রাস্তা তৈরি করেছে, যে রাস্তা দিয়ে হাঁটছিস। ওই যে বড় বড় উড়ালপুল দেখিস না, বড় বড় উড়ালপুলের উপর দিয়ে গাড়িগুলো চলে যায়, তাহলে ওইটা কে তৈরি করে? ব্রিজ, ওই বড় বড় ব্রিজ কে তৈরি করে? গভর্নমেন্ট তৈরি করে। ঠিক আছে? তারপর স্কুল, কলেজ, হাসপাতাল, এইমস নাম শুনি? এইমস, কল্যাণী এইমস নাম শুনেছিস তো? এরকম অনেক জায়গায় এইমস আছে, খুব বড় বড়, একটা বড় বড় হাসপাতাল। ঠিক আছে? খুব বড়, খুব মানে মানে খুবই সুন্দর হাসপাতাল। তাহলে ওই এইমস এর মতন হাসপাতাল কে তৈরি করে? গভর্নমেন্ট তৈরি করেছে। ঠিক আছে তো? তা গভর্নমেন্ট ফ্রিতে তৈরি করেছে এইগুলো। গভর্নমেন্ট তৈরি করলো কি করে? তৈরি করতে প্রচুর টাকা লেগেছে। কোথা দিয়ে এই টাকাগুলো পেয়েছে? কোথায়? মানে আমাদের থেকে ট্যাক্সের টাকা নিয়েছে, ওই টাকা দিয়ে এগুলো তৈরি করেছে। তার মানে আমাদের জন্যই তৈরি করেছে এগুলো। ঠিক আছে? আরো অনেক কিছু তৈরি করে, সমস্ত জিনিস আস্তে আস্তে বলবো। তাহলে কি বুঝতে পারলি? মানে জাস্ট একটু ছোট করে বললাম যে গভর্নমেন্ট ট্যাক্সের টাকা দিয়ে কি করে? মানে আমাদের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে, পাবলিকের ডেভেলপমেন্ট করে। ঠিক আছে? এখন এখন যদি বলি স্যার, এখন যদি কেউ এখন তোর মনে কোশ্চেন থাকতে পারে, এই যে স্যার আজকে তুই ধর ইনকাম করলি, তুই বা বাড়িতে কেউ ধর ইনকাম করলো, তা ইনকাম করলে কি হলো? গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তাহলে না, আমি ট্যাক্স দেবো না, আমি ট্যাক্স দেবো না। তাহলে কি করতে পারে গভর্নমেন্ট? কিচ্ছু করবে না, তোকে জেলে ভরে দেবে। জেলে ভরে দেবে। ঠিক আছে? জেলে ভরে দেবে। হ্যাঁ, জেলে ভরে দেবে। তুই যদি ট্যাক্সের টাকা না দিস তাহলে গভর্নমেন্ট তোকে জেলে ভরে দেবে। ওটা বেআইনি। ট্যাক্স ইনকাম, তুমি ইনকাম কামালে তার উপর গভর্নমেন্টের ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? নাহলে তোমাকে জেলে ভরে দেবে। ঠিক আছে? তো এখন তো এইসব জিনিস জানার ব্যাপার নাই, পরে আছে, সব ট্যাক্স আইন এগুলো সব আছে। আচ্ছা, তাহলে কি কি পড়লাম আমরা ডিটেলসে বলবো। মানে ট্যাক্স দেওয়া কম্পালসারি। আমি এই কথাটা কেন বললাম? তার মানে ট্যাক্স দেওয়া তোর কি মানে, এখানে ধর পরীক্ষায় হয়তো এমসিকিউ দিতে পারে, ট্যাক্স পে করা কি কম্পালসারি? কম্পালসারি। ট্যাক্স পে করা প্রতিটা মানুষ কম্পালসারি। আর তুই অ্যাজ আ সিটিজেন, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেন হিসেবে ট্যাক্স পে করা উচিত। ট্যাক্স পে করলেই দেশ আগামী দিনে এগোবে, মানে দেশ এগোবে। আর ট্যাক্স যদি পে না করিস তাহলে দেশ তো এগোতে পারবে না। দেশ তো এগোতে পারবে না। তুমি যদি দেশকে যদি একটা সেই জায়গায় নিয়ে যেতে চাও তাহলে ট্যাক্স পে করা উচিত। ঠিক আছে তো? তাহলে কি বললাম? কি কি পড়বো? হোয়াট আর ট্যাক্সেস পড়বো, হোয়াই দে আর চার্জ পড়বো। তারপর বলছে ক্যাটাগরি অর কাইন্ড অফ ট্যাক্স। অলরেডি বলেছি ট্যাক্স ক রকমের হয়। কি বলেছিলাম বল? ট্যাক্স ক রকমের হয়? দু রকমের। দু রকমের, একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ঠিক আছে তো? আচ্ছা, হু হ্যাজ পাওয়ার টু চার্জ ট্যাক্স? বলছে ট্যাক্স চার্জ করার ক্ষমতা কার আছে? গভর্নমেন্টের ট্যাক্স চার্জ করার ক্ষমতা আছে। এই যেই বললাম গভর্নমেন্ট ৩ রকমের, একটা সেন্ট্রাল, একটা স্টেট আর একটা লোকাল। ঠিক আছে? বলছে হাউ টেক ল আর এনাক্টেড অর অ্যামেন্ডেড। মানে ট্যাক্স, এই যে আমরা যে পড়ছি না, এই সাবজেক্টটা পড়ছি এখন, যদিও সাবজেক্টটার নাম কস্ট ট্যাক্স, তার মানে কষ্ট হয়ে গেল, ট্যাক্সের কথা বলছি। ট্যাক্স ল, আমরা ট্যাক্স বলে কিছু আমি বলি ট্যাক্স ল। ঠিক আছে? এটা একটা ল। ট্যাক্স হচ্ছে একটা ল। ট্যাক্স হচ্ছে একটা ল। তাহলে বলছে হাউ টেক ল আর এনাক্টেড। লটা কিভাবে তৈরি হয়? ল কিভাবে তৈরি হয়? দেশে ল কিভাবে তৈরি? ল মানে আইন। দেশে আইন কিভাবে তৈরি হয়? এই তুই যে ট্যাক্স বলছিস, ট্যাক্স এটা একটা আইন, কিন্তু এই আইনটা কিভাবে তৈরি হয়? যে কোনো আইন, আমাদের দেশে যে কোনো আইন কিভাবে তৈরি হয় এটা তোকে পড়তে হবে। আইন কিভাবে তৈরি হয়, একটা সিম্পলি কথা বলবো, কোনোদিন পরীক্ষায় দেবে না আইন কিভাবে তৈরি হয়, কিন্তু তোর জানা দরকার যে একটা আইন দেশে কিভাবে তৈরি হয়। যে কোনো আইন, মানে কিন্তু আইন মাঝে মাঝে তো কোনো একটা আইন তৈরি হয়। ঠিক আছে? সেই আইনটা কিভাবে তৈরি হয়, ল কিভাবে তৈরি হয়। এবার অর অ্যামেন্ডেড। স্যার অ্যামেন্ডেড মানে কি? পরিবর্তন করা। ধর সাপোজ ধর আমি তোকে বলছি ২০০০ সালে তোর ফ্যামিলিতে কেউ যদি ইনকাম হতো, সাপোজ ২০০০ সালে ফ্যামিলিতে কোনো একজন পার্সন ইনকাম করতো। ঠিক আছে? সে যা ইনকাম করতো তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দিত। তা ২০০০ সালে গভর্নমেন্টকে যেই টাকা ট্যাক্স দিত, আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে মানে ২০২৫ সালে দাঁড়িয়ে কি সেই ট্যাক্স হবে? মানে সেই সময় যে লেভেলে ট্যাক্স দিত এখন কি সে ট্যাক্স ওই নেবে, নাকি ট্যাক্সের লেভেলটা আরো বাড়াবে? কমন ব্যাপার। অ্যামেন্ড মানে কি জানিস? পরিবর্তন করা।
পরিবর্তন হবে। মানে আগে যা ছিল ধর তুই ভাব, তুই নরমালি ভাব ধর 1980 সালে তো ট্যাক্সের যা নিয়ম কানুন ছিল, আজকে হয়তো নিয়ম কানুন আছে, তো নিয়ম কানুন কি কিছু চেঞ্জ হবে তো? চেঞ্জ হবে তো। যেমন ধর আগে জিএসটি চালু হয় 2017, আগে থোড়াই জিএসটি ছিল, জিএসটি ছিল না, অন্য জিনিস ছিল। তো ব্যাপারটা বল, আগে যেমন এখন যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, একটা সময় এমন ছিল, মানে আমরা যখন পড়াশোনা করতাম, আমরা যখন পড়াশোনা করতাম 2000, আমরা যখন ট্যাক্স পড়েছিল 2007-8 সালে, তখন নিয়ম ছিল 1 লাখ টাকা যদি কেউ ইনকাম করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। 1 লাখ টাকার উপর ইনকাম করলে তাকে ট্যাক্স। এখন সেই নিয়মটা করেছে কত, 2.5 লাখ। তার মানে কি বুঝতে পারলি ব্যাপারটা? মানে কেন এরকম করেছে? কারণ এখন তো ইনকাম বেড়েছে। তো এই জিনিসগুলো তোকে দেখতে হবে, আস্তে আস্তে জানবি। অ্যামেন্ড মানে কি, পরিবর্তন করা। অ্যামেন্ড মানে কিছু পরিবর্তন হয়েছে। ট্যাক্সের আইন ওই আইনই আছে, কিন্তু ওই আইনের কিছু পরিবর্তন হয়েছে, কিছু জিনিস পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, এবার এই 4টে টপিকই তোকে পড়তে হবে এই চ্যাপ্টার জুড়ে। এবার এই 4টে টপিক নিয়ে দেখ, আমি সুন্দর করে মানে কিছু জিনিস বুঝতেও যদি সুবিধা হয়, কি ছবিও এঁকেছি, দেখ একটা মোটামুটি একটা ডায়াগ্রাম করেছি। দেখ ভালো করে দেখবি, কিন্তু সবাই সবার পিডিএফ এর দিকে তাকাবে। এই যে এখানে এরা কারা, এই যে এরা কারা, এরা কারা, এরা কারা, এরা যে কতগুলো মানুষ এঁকেছি না, অনেকগুলো মানুষ এঁকেছি। এরা হচ্ছে অনেকগুলো মানুষ, মানে এরা হচ্ছে পাবলিক। ঠিক আছে? এটা হচ্ছে পাবলিক। আর এটা কি, এটা একটা ঘরের মতন দেখতে না, একটা ঘর, দেখছো একটা ঘরের মতন দেখতে, এটা একটা ঘরের মতন দেখতে। এটা হচ্ছে, এটা হচ্ছে ঠিক আছে, সরকার, সরকারের বাড়ি ঘর, বুঝতে পারছিস? এটা গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট হাউস। তাহলে দেখ এই এই ডায়াগ্রামটার দিকে ভালো করে তাকাবি, তাহলে তুই বুঝতে পারবি। তাহলে এখানে কি লেখা আছে, পাবলিক, দেখতে পাচ্ছিস এই অ্যারোটা, দেখ অ্যারোটার দিকে তাকা, পাবলিক। ঠিক আছে? পাবলিক দিচ্ছে অ্যারোটা কোন দিকে, পাবলিক থেকে অ্যারোটা কোথায়, পাবলিক থেকে গভর্নমেন্টে আছে। তার মানে কি হচ্ছে, পাবলিক টাকা দিচ্ছে কাকে, গভর্নমেন্টকে দিচ্ছে। কিসের টাকা দিচ্ছে? ট্যাক্সের। বলছে এখানে লেখা আছে কালেক্ট ফান্ড ফ্রম পাবলিক। কালেক্ট ফান্ড, ফান্ড মানে বুঝছো, ফান্ড মানে কি, টাকা, ফান্ড মানে টাকা। কালেক্ট ফান্ড ফ্রম পাবলিক বাই ওয়ে অফ ট্যাক্স। তার মানে গভর্নমেন্ট পাবলিকের থেকে ট্যাক্সের টাকা কালেক্ট করছে। ঠিক আছে? আবার পড়ছি, কালেক্ট ফান্ড পাবলিক, কালেক্ট ফান্ড ফ্রম পাবলিক বাই ওয়ে অফ ট্যাক্স। ঠিক আছে? তার মানে গভর্নমেন্ট পাবলিকের থেকে ট্যাক্সের টাকা কালেক্ট করছে। ট্যাক্স মানে কোন ট্যাক্স? ট্যাক্স যে কোনো ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স হতে পারে, আবার ইনডাইরেক্ট ট্যাক্স হতে পারে। ঠিক আছে? গভর্নমেন্ট পাবলিকের থেকে ট্যাক্সের টাকা কালেক্ট করছে। ঠিক আছে তো? ট্যাক্সের টাকা কালেক্ট করছে। আচ্ছা, বদলে বদলে গভর্নমেন্ট পাবলিককে কি দিচ্ছে? পরিষেবা দিচ্ছে। এর বাংলা বলা হয় পরিষেবা দিচ্ছে। বা তুই বলতে পারিস কি দেবে তোকে, এখানে লিখেছে গভর্নমেন্ট তোকে কি প্রোভাইড করবে, সিকিউরিটি দেবে। তোকে কি দেবে? সিকিউরিটি। তোকে সিকিউরিটি মানে জানিস তো, তোকে নিরাপত্তা দেবে। আজকে আজকে আমাদের দেশে যে পুলিশ প্রশাসন ব্যবস্থা কেন আছে, পুলিশ ব্যবস্থা কেন আছে, আইন কানুন মানে যে ল, যে সমস্ত কোর্ট কেন রেখেছে জানিস? এগুলো পুলিশ প্রশাসন ব্যবস্থা কেন রেখেছে? আজকে তুই কোনো কাজে ফেঁসে গেলি, বা তোর সঙ্গে কোনো একটা মানুষের ঝামেলা হলো, তখন তুই কোথায় চলে যাবি? তখন কার সাহায্যে চলে যাবি? তুই প্রথম অবস্থায় কার সাহায্যে নিয়ে চলে যাবি? প্রথম অবস্থায় তুই পুলিশের কাছে চলে যাবি। তাই তো? পুলিশের কাছে চলে যাবি। বা আরো একটু বড় কেস হলে, অনেক বড় সড়ো কেস হলে, তখন তুই কোর্টে কেস করবি। তাই না? তো এইগুলো তাহলে, এইগুলো কে সাহায্য করে, এইগুলো কে তৈরি করে? পুলিশ। পুলিশে যারা চাকরি করে ওদের মাইনার ব্যবস্থা করে দেয়, প্রতি মাসে মাইনার ব্যবস্থা করে দেয় কে? সরকার করে দেয়। ঠিক আছে? সরকার করে দেয়। তার মানে কি বলছে, গভর্নমেন্ট তোকে কি প্রোভাইড করবে? গভর্নমেন্ট তোকে সিকিউরিটি দেবে। গভর্নমেন্ট তোকে কি দেবে? সিকিউরিটি দেবে। যে না, তুমি চলো, মানে এই দেখ, দেশে কিন্তু পুলিশ ব্যবস্থা রাখতেই হবে। আর দেশে পুলিশ ব্যবস্থা না রাখলে মানে লোকে, যে জনগণ পাবলিক যা খুশি তাই করতে পারে। কি? দেশে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না থাকে তাহলে কি হবে? দেশে সরকার মানে দেশের মানুষ পাবলিক যা খুশি তাই করবে। এ ওকে মারবে, ও ওকে মারবে, কোনো নিয়ম কানুন থাকবে না। এই জন্য দেশে পুলিশ ব্যবস্থা অবশ্যই থাকা উচিত। তাই তো? তার মানে এই ব্যবস্থা কে তৈরি করেছে? গভর্নমেন্ট তৈরি। ঠিক আছে? গভর্নমেন্ট প্রোভাইড সিকিউরিটি, গভর্নমেন্ট আমাদের সিকিউরিটি দেয়। ইনফ্রাস্ট্রাকচার তৈরি, এই বড় বড় ব্রিজ তৈরি করছে, এইমস এর মতন বড় হাসপাতাল তৈরি করছে। ঠিক আছে? তারপর এরকম বড় বড় অনেক এডুকেশন সেক্টর তৈরি করছে গভর্নমেন্ট। ঠিক আছে? গভর্নমেন্ট এডুকেশন সেক্টর তৈরি করছে, গভর্নমেন্ট বড় বড় ব্রিজ তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে। বুঝতে পারছিস তো? তাই এইগুলো তৈরি করছে, এইগুলো তৈরি করতে প্রচুর খরচা হচ্ছে। তা এই জন্য গভর্নমেন্ট আমাদের থেকে ট্যাক্সের টাকা নেয়। কি তৈরি করছে গভর্নমেন্ট? আমাদেরকে দিচ্ছে সিকিউরিটি দিচ্ছে। ঠিক আছে তো? গভর্নমেন্ট আমাদের ইনফ্রাস্ট্রাকচার করে দিচ্ছে। গভর্নমেন্ট ল তৈরি করছে, ল, দেশের আইন কানুন তৈরি করছে গভর্নমেন্ট। কে তৈরি করছে আইন কানুন? গভর্নমেন্ট। আর অ্যাডমিনিস্ট্রেশন জিনিসগুলো দেখাশোনা করছে। ঠিক আছে? তাহলে তাহলে কি করছে? তাহলে গভর্নমেন্ট আমাদের থেকে ট্যাক্সের টাকা নিয়ে কি করছে, বুঝতে পারছিস তো? গভর্নমেন্ট আমাদের সিকিউরিটি দিচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার, ল আর অ্যাডমিনিস্ট্রেশন, এই জিনিসগুলো করে গভর্নমেন্ট আমাদের। তাহলে তোকে যদি কেউ জিজ্ঞাসা করে গভর্নমেন্ট যে ট্যাক্সের টাকা নেয়, ট্যাক্সের টাকা নিয়ে কি করে, এই কথাগুলো বলতে না পারলেও তুই নিজের ভাষায় বলতে পারিস
যে স্যার আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদের আমাদের কাজ করে। যেমন ধরুন বড়, বড় ব্রিজ তৈরি করে দিল, বা হাসপাতাল তৈরি করলো, স্কুল তৈরি করলো, কলেজ তৈরি করলো। আ তারপর হচ্ছে তোর ল ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই জিনিসগুলো দেখাশোনা করলো। বুঝতে পারলি? এই সমস্ত জিনিসগুলো তৈরি করে টাকা নিয়ে। অন্য কিছু করে না। মেইনলি ট্যাক্সের টাকা নিয়ে এই কাজগুলোই করা। ঠিক আছে? এই যে দেখবি ভোটের আগে দেখবি রাস্তা হচ্ছে, হচ্ছে না? ড্রেন তৈরি হচ্ছে। এই যে তুই দেখছিস কতগুলো রাস্তাঘাটে দেখবি ব্রিজ, অনেক বড়, বড় ব্রিজ তৈরি করছে। তুই বাইরে যখন ঘুরতে যাবি দেখবি তোর আ কি বলে ওটাকে মানে বড়, বড় যে উড়াল পুলগুলো হয় না? বড়, বড় ব্রিজ ওইগুলো তৈরি করছে। ঠিক আছে? তোর টানেল কে তৈরি করছে? লোক মানে আমাদের টাকাতে মানে টানেল কে তৈরি করে? টানেল কোনো একজন মানুষ টাকা দেয় নাকি? টানেল তৈরি করে গভর্নমেন্ট টানেল তৈরি করে। এই যে বড়, বড় তুই পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাবি, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তুই চলে গেলি। ঠিক আছে? তাহলে কি হচ্ছে তোর বড়, বড় তোর সব টানেল তৈরি করছে। টানেল তৈরি করতে কয়েক লাখ, লাখ, কোটি, কোটি টাকা, লাখ, লাখ কি বলছি? কোটি, কোটি টাকা খরচা হচ্ছে টানেল তৈরি করতে। ঠিক আছে? তাহলে টাকাগুলো আসছে কোথা থেকে? ঠিক আছে? যে আমাদের টাকা দিয়ে এগুলো করছে। ঠিক আছে? তাহলে জিনিসটা বুঝতে পারলি? এইবার তোকে কি পড়তে হবে? মিনিং, পারপাস অ্যান্ড অবজেক্টিভ অফ ট্যাক্সেস। তাহলে ট্যাক্স মানে কি? ট্যাক্সের অবজেক্টিভটা কি? এটা পড়বি। ট্যাক্সের পারপাসটা কি? কেন ট্যাক্স নেয়? এগুলো সব পড়তে হবে। ঠিক আছে তো? বলছে দেখ একটা ইংলিশে লাইন পড় বুঝে যাবি। বলছে কান্ট্রি ইজ রান বাই দ্য গভর্নমেন্ট। তাহলে মানে দেশটা চালায় জানিস? দেশকে চালায় আমাদের দেশ। এই আমাদের যে এত বিশাল বড় দেশ, এখন তো কাউন্টিং হয়নি, লাস্ট করোনার জন্য কাউন্টিং হয়নি দেশের পপুলেশন। পপুলেশন কাউন্টিং হলে মোটামুটি ১৪০-৫০ এর কাছাকাছি চলে যাবে দেশের জনসংখ্যা। ঠিক আছে? কোটি তো। হ্যাঁ, তা কোটি তো হবে। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারলি তো কি বললাম? যেটা বলছিলাম যে আমাদের যে পুরো এই এত বড় একটা দেশ, এই দেশটা চালায় কে জানিস? দেশকে চালায়। কেউ যদি বলে আমাদের দেশকে চালায়, বলবে দেশকে চালায়। দেশকে চালায়। গভর্নমেন্ট, সরকার চালায়। দেশকে চালায়, সরকার চালায়। ঠিক আছে? দেশকে চালায়, সরকার চালায়। দেশ তুই চালাতে পারবি না, আমি তাহলে তোমার দেশ চালাবে কে? সরকার। এবার এই যে জানিস তো কোন সরকার চালায় দেশ? কোন সরকার চালায় জানিস? সেন্ট্রাল গভর্নমেন্ট। জানিস তো সেন্ট্রাল গভর্নমেন্ট। দেশকে চালায়, দেশ চালায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটা তো ২০২৫ সাল চলছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে দেশ চালায়, তাহলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টে কোন পার্টি চালাচ্ছে জানিস তো? সেন্ট্রাল গভর্নমেন্টে এখন কে চালাচ্ছে? বিজেপি সরকার চালাচ্ছে, তাই তো? আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা যে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে তোর আমাদের দেশ চালায় সরকার। কোন সরকার? কেন্দ্রীয় সরকার বা যেটাকে বলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট। তো দেখ যারা পুরো দেশ চালাবে না, দেশ চালাতে গেলে একটা ভোট হয়, সেই ভোটে জিততে হবে। কোন ভোটে জিততে হয় জানিস? তোর নলেজ আছে নিশ্চয়ই সবার প্রত্যেকের। কিছুদিন আগে ভোট হলো, আগের বছর ভোট হয়েছিল। ২০২৪ সালে লোকসভা ভোট হয়েছিল। লোকসভা ভোট হয়েছিল। লোকসভা ভোট হয়েছিল। লোকসভা ভোটে আমার এক্সাক্টলি মনে নেই, তবুও আমার মনে হচ্ছে ৫৪৪ টা আসনে ভোট হয়েছিল। 544 আসনে ভোট হয়েছিল। মেজরিটি মানে যেই পার্টি মানে অনেক পার্টি ভোটে দাঁড়াতে পারে। যেই পার্টি সবচেয়ে বেশি যেই পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে, আসন মানে সিট পেয়েছে। ভোটের কথা না, ভোট তো বলছি না। যেই পার্টি সবচেয়ে বেশি আসন পেয়েছে তারাই দেশ চালাচ্ছে। যেমন মানে বিজেপি গভর্নমেন্ট সবচাইতে বেশি আসন পেয়েছিল ২০২৪ সালে। তাই তাহলে যে কেউ মানে যে সবচেয়ে বেশি আসন পাবে লোকসভা ভোটে সেই কিন্তু দেশের সরকার চালাবে। বুঝতে পারলি তো কি বললাম? দেশের সরকার চালাবে। যেমন দেখ আগেরবার যখন ভোট হয়েছিল মানে মেইনলি দুটো পার্টি রোল করছিল। একটা এনডিএ আর একটা হচ্ছে তোর ইন্ডিয়া জোট, মানে এরকম একটা ছিল, দুজন পার্টি ছিল। তাহলে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল কোন কোন পার্টি সবচেয়ে মানে সিট বেশি পেয়েছিল? বিজেপি গভর্নমেন্ট যেটাকে বলা হয় তোর এনডিএ পেয়েছিল। তাই ওরাই দেশ চালাচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা কি বললাম? তাহলে তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে দেশ কে চালায়? দেশ সরকার চালায়। আমাদের দেশ এখন কোন সরকার চালাচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কোন সরকার আছে? বিজেপি গভর্নমেন্ট। তো বিজেপি গভর্নমেন্ট কিন্তু দেশ চালাচ্ছে। ঠিক আছে তো? ওরাই কিন্তু সমস্ত কিছু করছে। ঠিক আছে তো? আচ্ছা, বলছে টু রান দ্য কান্ট্রি গভর্নমেন্ট নিডস ফান্ড। তাহলে দেশ চালাতে গেলে কি দরকার? দেশ চালাতে কি দরকার? টাকা দরকার, টাকা দরকার। দেশ চালাতে গেলে সবার প্রথম কি দরকার? টাকা দরকার। তো বলছে টু রান কান্ট্রি গভর্নমেন্ট, ঠিক আছে, নিডস ফান্ড অ্যান্ড দেয়ার ফান্ড আর কালেক্টেড বাই গভর্নমেন্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। তার মানে দেশ চালাতে গেলে টাকার দরকার। ঠিক আছে? ঠিক আছে? এবং সেই টাকাটা কালেক্ট করে কে? সেই টাকাটা কালেক্ট করবে কে? বল। এখন যে যত ট্যাক্সের টাকা কালেক্ট করছে কোন গভর্নমেন্ট কালেক্ট করছে? বিজেপি গভর্নমেন্ট। যা কালেক্ট করছে কোন? সেন্ট্রাল গভর্নমেন্টে কে? বিজেপি আছে। বিজেপি গভর্নমেন্ট কিন্তু ট্যাক্সের টাকা কালেক্ট করছে। কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স, ঠিক আছে? বিভিন্ন সোর্স থেকে টাকা কালেক্ট করছে। ঠিক আছে তো? তাহলে এখানে কি লিখেছে? টু রান কান্ট্রি গভর্নমেন্ট, ঠিক আছে, নিডস ফান্ড মানে দেশ চালাতে গেলে গভর্নমেন্টের টাকার দরকার। ঠিক আছে? সেই টাকাটা গভর্নমেন্ট কালেক্ট করছে ভেরিয়াস সোর্স থেকে। এখন প্রশ্ন হতে পারে যে স্যার গভর্নমেন্ট কোন জায়গা থেকে টাকা কালেক্ট
কোন কোন সোর্স থেকে টাকা কালেক্ট করে, ঠিক আছে? দেখ লিখেছি ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ রেভিনিউ টু দ্য গভর্নমেন্ট ইজ ট্যাক্সেস। তার মানে গভর্নমেন্ট বিভিন্ন সোর্স থেকে টাকা কালেক্ট করতে পারে, তার মধ্যে একটা মেইন সোর্স হচ্ছে কি ট্যাক্স। মেইন সোর্স হচ্ছে ট্যাক্স। আমাদের দেশে যে ইনকাম হয় না, আমাদের দেশে গভর্নমেন্ট ইনকাম করে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারে, তার মধ্যে মেইন সোর্স কি ট্যাক্স। ট্যাক্স থেকে প্রচুর টাকা আসে, কোটি কোটি টাকা আসে ট্যাক্স থেকে, প্রচুর টাকা আসে ট্যাক্স, ঠিক আছে? বিশাল বড় একটা ডিপার্টমেন্ট ট্যাক্স, ঠিক আছে? কোটি কোটি টাকা আসে ট্যাক্স থেকে। লিখেছে তাহলে বুঝতে পারি তো, তার মানে আমরা আমাদের দেশের সরকার বিভিন্ন সোর্স থেকে টাকা কালেক্ট করতে পারে, তার মধ্যে একটা সোর্স হচ্ছে কি ট্যাক্স, ঠিক আছে? একটা সোর্স হচ্ছে ট্যাক্স। আচ্ছা এবার দেখ কাইন্ডস অফ ট্যাক্স, অলরেডি বলেছি কাইন্ডস অফ ট্যাক্স, ট্যাক্স দু রকমের হয়। কি কি ট্যাক্স বলেছিলাম? একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট ট্যাক্স মানে কি, আমি আমার ভাষায় বলে দিচ্ছি, ধর আজকে ধর আমি যে টাকাটা ইনকাম করলাম, ভালো করে শুনবি, আমি যে টাকাটা ইনকাম করলাম, আমি যত টাকা ইনকাম করলাম, সেই ইনকামের ওপর যে ট্যাক্স হয় তাকে কি ট্যাক্স বলে? আমি যে ইনকাম করলাম তার উপর যে ট্যাক্স দেবো গভর্নমেন্টকে তাকে বলে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স। তো সাপোজ ধর আমি যত টাকা ইনকাম করলাম তার উপর গভর্নমেন্ট বললো যে হিসাব করে দেখা গেল তোমার ইনকাম ট্যাক্স হয়েছে 1,00,000। তোমার ইনকাম ট্যাক্স হয়েছে, তুমি এক বছরে যা টাকা ইনকাম করো তোমাকে 1,00,000 টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি বললাম ঠিক আছে। তাহলে 1,00,000 টাকা যে ইনকাম ট্যাক্স, সেই টাকাটা আমি কার থেকে নেবো? আমার পকেট থেকে টাকা বের করে গভর্নমেন্টকে দিতে হবে। এই টাকাটা আমি অন্য কারোর থেকে নিতে পারবো না। কি বললাম? এই টাকাটা অন্য কারোর থেকে নিতে পারবো না, এই টাকাটা আমার পকেট থেকে বের করেই গভর্নমেন্টকে দিতে হবে, ঠিক আছে? এখানে করবো বলছে পার্সন পে ফ্রম ওন পকেট, মানে বুঝতে পারছো, পার্সন পে করে ফ্রম ওন পকেট, নিজের পকেট থেকে টাকা বের করেই টাকাটা দেবে গভর্নমেন্ট। আর ইনডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি? ইনডাইরেক্ট ট্যাক্স জিনিস আমি তোকে সিম্পল একটা এক্সাম্পল বলছি, যেমন ধর কি এক্সাম্পল বলবো তো, চোখের সামনে ভর্তি ভর্তি এক্সাম্পল তৈরি করে দেওয়া যায়, ঠিক আছে? তো বিভিন্ন এখানে যত কিছু আছে, অনেক কিছু ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল তৈরি করে দেওয়া যায়, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল বলি, আমি আমার কোচিং সেন্টার দিয়েই বলি, ঠিক আছে? ধর সাপোজ ধর আমার কোচিং সেন্টার অথরাইজড মানে বুঝছো, রেজিস্ট্রেশন আছে, সমস্ত কিছু আছে, জিএসটি নাম্বার নেওয়া আছে কোচিং সেন্টার থেকে। কিন্তু তোরা দেখবি অনেকে দেখবি যুবতে কম্পিউটার শিখতে যায়, যুবতে অনেকে যুব কল্যাণ দপ্তর, যুবতে অনেকে ইউথ সেন্টারে কম্পিউটার শিখতে যায়, তো ব্রেন ওয়ারে কম্পিউটার শেখে, বিভিন্ন জায়গায় কম্পিউটার শেখে। তো তোর তোর যে কোর্স ভ্যালু আছে না, তোর একটা কোর্স ভ্যালু বললো যে তোর প্রতি মাসে বা ধর তোর একটা ওয়ান টাইম পেমেন্ট করবি, তোর কোর্সটা করতে 5,000 টাকা লাগবে। ও কি করবে, তোর যে 5,000 টাকা লাগবে, 5,000 টাকা তোর থেকে নেয় না। যদি কখনো বিল থাকে বাড়িতে দেখবি, যদি তোর কোনো কোর্স করে থাকিস, 5,000 টাকার থেকে বেশিই নেয়, 5,000 টাকার থেকে বেশিই নেয়। বা বাদ দেন, আমি তোকে সিম্পল কথা বলি, আমি আমার কথাই বলি, এই আমার যে অনলাইন মানে আমার যে অ্যাপ আছে, অ্যাপ থেকে যারা পেমেন্ট করে, অ্যাপ থেকে যারা পেমেন্ট করে, তো অ্যাপ থেকে যারা পেমেন্ট করে ওদেরকে একটা এক্সট্রা টাকা দিতে হয়। ধর কোর্স ভ্যালু যদি ধর সাপোজ 5,000 টাকা থাকে, কোর্স ভ্যালু যদি 5,000 টাকা থাকে, ওরা কিন্তু 5,000 টাকা দেবে না, ওদের এই টাকাটা একটু বেশি দিতে হবে। ধর 5,000 টাকার ওপর ধর ওকে ধর আরো 900 টাকা এক্সট্রা দিতে হবে, মানে ওকে 5,900 টাকা দিতে হবে। ওকে 5,900 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো ওকে 5,000 টাকা দিলে হবে না ওকে। আমি কিন্তু 5,000 টাকা পুরো মানে পুরো পুরো একবারে কোর্সের কথা বলি, ঠিক আছে? ধর সেমিস্টার ফিস বললো ধর 5,000 টাকা, কোর্সের ভ্যালু 5,000 টাকা, মানে 5,000 টাকা আমার টাকা, 5,000 টাকা আমার টাকা। ওই দোকানে ফোন কিনতে গেলি, ডেমোকে করলি না সিজিএসটি এসজিএসটি, ওটা ওরকমই জিনিস, ঠিক আছে? এবার গভর্নমেন্ট গভর্নমেন্ট বললো, ধর গভর্নমেন্ট আমাকে বললো যে তুমি ওকে কোর্স বিক্রি করেছো? হ্যাঁ কোর্স বিক্রি করেছো, দাও আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, ট্যাক্সের টাকা দাও। বলে কোর্স বিক্রি করেছো, আমাকে ট্যাক্স। আমি বললাম কেন ট্যাক্সের টাকা দেবো? আমি তো এই কোর্স বিক্রি করে আমার যত টাকা ইনকাম হবে, সেই ইনকামের উপরেই তো তোমাকে ট্যাক্স দিচ্ছে, তাহলে আমি আবার কেন ট্যাক্সের টাকা দেবো? বলে তুমি কাজ করো, তোমাকে দিতে হবে ট্যাক্সের টাকা, তুমি কাজ করো, তোমার থেকে যে কোর্সটা কিনবে তার থেকে তুমি ট্যাক্সের টাকা দেবে, তার থেকে তুমি ট্যাক্সের টাকাটা নিয়ে আমাকে দিয়ে দাও, ঠিক আছে? তুমি তার থেকে ট্যাক্সের টাকা নাও, নিয়ে আমাকে দিয়ে দাও। তার মানে এই 900 টাকা এটা কি আমি আমার পকেট থেকে দিলাম নাকি? তুই ধর দোকানে ফোন কিনতে গেছিস, আর ভালো উদাহরণ বল, ফোন কিনবি, ফোনটার দাম ধর, তুই ফোন কিনেছিস, ফোনটার দাম ধর 20,000 টাকা, সাপোজ 20,000 টাকা, ফোনের দাম 20,000, মানে ফোনটার মূল্য 20,000 টাকা, ঠিক আছে? এবার তোর যখন বিল করে দিল ফোনের দোকানদার, ফোনের উপর কত পার্সেন্ট? 12% মানে জিএসটি নেয়, ফোনের উপর 12% জিএসটি, ঠিক আছে? 12% 6 ঠিক আছে তো, 12%, তাহলে 20,000-এর 12%, কালকে তো করছিলাম, বল 20,000 12% করলে কত হয়? 20,000-এর 12% করলে হবে হচ্ছে 2,400, তাহলে তোর থেকে বিলিং কত হলো বল? 12% মানে 2,400, তো তোকে বললো কত হলো তোর বিল? 22,400, ঠিক আছে তো?
ধর ফোনের দোকানদার, আজকে আমি একটা ফোনের দোকান খুলেছি, আমার দোকানে কেউ একজন ফোন কিনতে আসলো, তা আমি তার থেকে না আমার দাম 20,000 টাকা, 20,000 টাকা নিয়ে নিলাম। এবার হুট করে কয়েকদিন পর গভর্নমেন্ট চলে আসলো, বলছে যে তোমার দোকানে প্রচুর কাস্টমার আসছে, প্রচুর ফোন বিক্রি করছো, দাও। ওকে যে ফোন বিক্রি করলে 20,000 টাকার ফোন বিক্রি করলে আমাকে আমাকে আমার ট্যাক্সের টাকা দাও। তখন দোকানের মালিক আর আমি বললাম যে না, আমি তো তোমাকে প্রতি বছর ট্যাক্সের টাকা দিই। আমি আমার ইনকাম কোথা থেকে হয়? ফোন বিক্রি করে যে টাকা পাই এটাই তো আমার ইনকাম। এই ইনকামের উপরে তো তোমাকে ট্যাক্স দিই। তো গভর্নমেন্ট বলছে যে না, তুমি কাজ করো, তোমার টাকা থেকে আর ট্যাক্স দিতে হবে। এই টাকাটা তোমাকে দিতে হবে না। এই টাকাটা তুমি কাজ করো, তুমি ফোন বিক্রি করলে, যাকে ফোন বিক্রি করলে তার থেকে তুমি নাও। ও তো না বলবে না। ও তো না বলবে না। কারণ ওকে ফোন কিনতে গেলে এটা দিতেই হবে। ওকে ফোন কিনতে গেলে এটা দিতেই হবে। তাহলে 20,000 এর 12% কত? 2,400 টাকা তুমি ওর থেকে নাও। ওর থেকে পুরো 2,400 টাকা নাও। নিয়ে আমাকে তুমি 2,400 টাকা কাজ করো। ব্যাস, তোমাকেও যদি তোমার থেকে ট্যাক্স নেইনি। ওই 2,400 টাকা তুমি ওর থেকে নাও। মানে কাস্টমার থেকে তুমি 2,400 টাকা নাও, নিয়ে তুমি আমাকে, ঠিক আছে? তার মানে কি হলো? এই যে এই 2,400 টাকার ট্যাক্স, এটা কি আমি আমার নিজের পকেট থেকে দিয়েছি? এটা কার পকেট কেটে নিয়েছে? কাস্টমারের পকেট কেটে আমি গভর্নমেন্টের পকেটে দিয়েছি। মানে কাস্টমারের পকেট থেকে বের করে গভর্নমেন্টের পকেটে ঢুকিয়েছি। আর ডাইরেক্ট ট্যাক্স কোনটা? নিজের পকেট থেকে গভর্নমেন্টের পকেটে ঢুকিয়েছি। শুধু আমি গল্পটা কি বললাম? ডাইরেক্ট ট্যাক্স কোনটা? নিজের পকেট থেকে গভর্নমেন্টের পকেটে। আর ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? কাস্টমারের পকেট থেকে নিয়ে গভর্নমেন্টের পকেটে। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে বুঝতে পারলি? আচ্ছা, এমনি একটা এক্সাম্পল বলি, পরে আসবে এক্সাম্পলটা। এক্সাম্পল অনেকে মানে কোথায় বলে, ডমিনোজ বল বা পিজ্জা হাট বল বা কেএফসি তে খেতে যাবে, তাই তো? তোরা দেখেছিস তো কেএফসি যখন খেতে যাবি দেখবি তো একটা একটা তুই ধর খাবার খেলি, সাপোজ 500 টাকা, তোর থেকে 500 টাকা নেয়? কত নেয়? বেশি নেয়। তোর থেকে কি নেয়? এক্সট্রা নেয়, দেখি ভালো করে বিলটাই ভালো করে দিই, তোর থেকে জিএসটির টাকা নেয়। জিএসটির টাকা লাগে। তাহলে তাহলে ধর তুই বললি আমি তো খাবার খেলাম ৫০০ টাকা। তুই বললি আমি তো খাবার খেলাম ৫০০ টাকা। তাহলে তুমি আমার উপর ৫০০ টাকা খাবারের দাম আর ৯০ টাকা জিএসটির দাও। ঠিক আছে? টোটাল ৫৯০ টাকা। টোটাল ৫৯০ টাকা। তো আমি বললাম খাবারের দাম তো ৫০০ টাকা। তুই ৫৯০ টাকা নিলে কেন? তখন বলল এই ৫৯০ টাকার মধ্যে ৫০০ টাকা আমার টাকা। কেএফসির মালিক বলল ৫০০ টাকা আমার টাকা। বলছে ৯০ টাকা তাহলে নিলে কেন? বলছি ৯০ টাকা আমার না। বলছে ৯০ টাকা গভর্নমেন্টের। দিতেই হবে তোমাকে ৯০ টাকা। দিতেই হবে তোমাকে। কিচ্ছু করার নেই, দিতেই হবে টাকা। এই টাকাটা বলছি আজকে যদি ধর সাপোজ একটা কথার কথা বলছি, কোন একজন ভিখারি, ধর কোন একজন ভিখারি, ওরও খেতে ইচ্ছা করছে। ও ধর খেতে চলে গেল কেএফসি তে। ও ধর কেএফসি খেতে চলে গেল। ঠিক আছে? ওর খেতে ইচ্ছা করছে, খেতে চলে গেল। ওকেও এই টাকাটা দিতে হবে। বলে বলছে ও তো লোকের থেকে টাকা এদিক ওদিক করে ভিক্ষা করে টাকা জমিয়ে তারপর ও খেতে গেছে। তো ওকেও ট্যাক্স দিতে বলছে, ও তো গরিব মানুষ, ওকেও ট্যাক্স দিতে হবে। ট্যাক্স সবাই দিতে হবে। ওকে দিতে হবে ট্যাক্স। মানে কি ট্যাক্স? ভালো করে বোঝ। এই যে এই টাকা, এই ট্যাক্সটা ওকে দিতেই হবে। এটাকে বলে ইনডাইরেক্ট। দিতেই হবে ওকে। অর্থাৎ আমি তোকে একটা আরো সুন্দর, সুন্দর এক্সাম্পল করা আছে। ধর সাপোজ ধর তুই একটা রেস্টুরেন্টে খেতে গেছিস। রেস্টুরেন্ট মানে ধর সাপোজ ধর কেএফসি খেতে গেছিস। সাপোজ এক্সাম্পল, একটা ফিকটিসিয়াস এক্সাম্পল, ঠিক আছে? জেনারেলি সেরকম হয় না, বাট আমি বলছি। ধর তুই যেই কেএফসি তে খেতে ঢুকেছিস, তুই খেয়েছিস, তোর বিল হয়েছে ৫০০ টাকা। ঠিক আছে? ৫০০ টাকা বিল হয়েছে। তোকে ৯০ টাকা ১৮% ৯০ টাকা তোকে জিএসটি দিতে হবে। এবার তুই যেখানে খাচ্ছিস ঠিক তার অপোজিট টেবিলে দেখবি বিরাট কোহলি বসে আছে। ও খেতে ঢুকেছে। ও খেতে ঢুকেছে। ওকেও জিএসটি দিতে হবে। বলি স্যার ও তো দিতে পারবে, ও তো প্রচুর টাকা ইনকাম করে, ও জিএসটি দিতে পারবে। কিন্তু সরকার কি বলেছে? এই ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে এমন ট্যাক্স, সবাইকে দিতে হবে। ইনডাইরেক্ট ট্যাক্স এর ক্ষেত্রে দেখা হবে না তার ইনকাম কত। ইনডাইরেক্ট ট্যাক্স এর ক্ষেত্রে দেখা হবে না তার ইনকাম কত। সে গরিব বড়লোক দেখা হবে না। মানে কোন ভেদাভেদ নেই গরিব বড়লোক। ঠিক আছে তো? অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স প্রতিটা মানুষকে দিতে হবে। প্রতিটা মানুষকে ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে। এখানে কোনো বাধা নেই। ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? ইনডাইরেক্ট ট্যাক্স প্রতিটা মানুষকে দিতে হবে। তো এখানে কি বলেছে? ডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি বলেছে? পারসন পে ফ্রম ওন পকেট। নিজের পকেট থেকে যে টাকাটা দিচ্ছিস, নিজের পকেট থেকে টাকাটা নিয়ে গভর্নমেন্টের পকেটে ঢুকেছে, ওটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? পারসন কালেক্ট ট্যাক্স ফ্রম কাস্টমার এন্ড পে টু গভর্নমেন্ট। তার মানে এই ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? কাস্টমারের থেকে ট্যাক্সের টাকাটা আমি দোকানের মালিক, আমি কাস্টমারের পকেট থেকে ট্যাক্সের টাকাটা কালেক্ট করলাম। ট্যাক্সের টাকা কালেক্ট করে কাকে দিচ্ছি? গভর্নমেন্টকে দিচ্ছি। ঠিক আছে? তাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। তোরা দেখবি অনেকে যারা পিভিআর এ সিনেমা দেখতে যাস, সিনেমার টিকিটের যা মূল্য থাকে, দেখবি তার নিচে দেখবি আমার যত মনে পড়ছে ৫% জিএসটি। আমার যত মনে পড়ছে ৫% জিএসটি। না, না, আমি মানে সিনেমার টিকিটের কথা বলছি। হ্যাঁ, সব জায়গায় নেবে তো সব জায়গায়। সে তুই পিভিআর এ যা আর আইনক্স এ যা, যেখানেই যা, ঠিক আছে? ও জিএসটি নেবে। আমি জাস্ট একটা পিভিআর সামনে আছে বলে ওর এক্সাম্পলটা তুলে ধরছি, ঠিক আছে? তো ধর টিকিটের দামটা সাপোজ ধর মানলাম ২০০ টাকা। ২০০ টাকা টিকিটের দাম। এবার ও ধর ৫% জিএসটি নেবে। তো এত টিকিটের দাম তো কম হয় না আমি জানি। ৩০০ ৩৫০ টাকা টিকিটের দাম থাকে, সেটা বলছি না। থেকে কথা বলছি না, শোন না।
200 টাকা, তার উপর 5%, তার কত হলো শোন না। আরে ওইগুলো নিয়ে আলোচনা করে আমার কি হবে? টিকিটের দাম কত? ওটা কি আমার শেখার জিনিস নাকি? আমার শেখার জিনিসটা আসল জিনিসটা দেখ। টিকিটের দাম ধর 200 টাকা, ঠিক আছে? তো ধর সাপোজ ধর প্রচুর মানে ধর পিভিআরে শো চলছে সানডে, প্রচুর লোক সিনেমা দেখে বেরোচ্ছে, ভালো শো দেখে বেরোচ্ছে। হুট করে ধর ওখানে তোর চলে গেছে ধর গভর্নমেন্ট ভাবছে যে গভর্নমেন্ট তখন পিভিআর মালিক ছিল, ওখানে বললো যে তোমার তো দোকানে তো বেশ ভালোই সরি তোমার প্রচুর শো দেখতে আসছে লোকে, তাহলে তুমি কাজ করো, জিএসটি দাও, ট্যাক্সের টাকা দাও, ট্যাক্সের টাকা। বলছে আমি যে আগের বছর যে ইনকাম করলাম, সেই ইনকাম আমি হলো কোথা থেকে? এই তো এই পিভিআর এ যে আমাদের এইটা আছে সিনেমা হল, এখান থেকে সবাই সিনেমা দেখতে আসছে, ঠিক আছে? তো সিনেমা দেখে ওরা যে টাকা দিচ্ছে, ওই টাকা দিয়ে আমার ইনকাম হচ্ছে, ওই ইনকামের উপরে তোমাকে ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি আবার আবার ট্যাক্স দেবো, কারণ একজন সিনেমা দেখতে আসলো 200 টাকা নিলাম, বলছে দাও, যেই 200 টাকা পেলাম দাও ট্যাক্স দাও। গভর্নমেন্ট বলছে না আমি কেন ট্যাক্স দেবো? তখন গভর্নমেন্ট বলে তুমি চিন্তা করো, তুমি রেগে যাও না, তোমার চিন্তা করার বিষয় নেই। তুমি কাজ করো, তোমার যে সিনেমা দেখতে আসছে ওর থেকে যদি 10 টাকা এক্সট্রা চাও, ও কিছুই বলবে না। ওর থেকে 10 টাকা এক্সট্রা চাও, ও কিচ্ছু বলবে না। ও অত জানার চেষ্টাও করবে, 10 টাকা এক্সট্রা চাও, 10 টাকা দিয়ে দেবে। ওই যে তুমি ওর থেকে 10 টাকা এক্সট্রা এনে সে টাকা রাখতে দিয়ে দাও, সে টাকা আমাকে দিয়ে দাও, মিটে গেল ঝামেলা, ঠিক আছে? সেই টাকাটা আমাকে দিয়ে দাও। তাই এটাই, এই যে এই 10 টাকা এক্সট্রা, তার মানে কি হলো? এই 10 টাকা কার থেকে নেওয়া হলো? তোর পকেট থেকে নিল। তোর পকেট থেকে আমি 10 টাকা নিলাম, এই 10 টাকা আমি খেলাম না, আমি 10 টাকা গভর্নমেন্টকে দিলাম, যাও গভর্নমেন্ট তুমি খাও, ঠিক আছে? তো গভর্নমেন্টকে দিয়ে দিলাম, তার মানে কি হলো ব্যাপারটা বুঝলেন? ইনডাইরেক্ট ট্যাক্স আর ডাইরেক্ট ট্যাক্স ডিফারেন্সটা। ডাইরেক্ট ট্যাক্স নিজের পকেট থেকে গভর্নমেন্টের পকেটে ঢোকাবো, আর ইনডাইরেক্ট ট্যাক্স কে কাস্টমারের পকেট কেটে, কাস্টমারের পকেট থেকে টাকাটা বের করে গভর্নমেন্টের পকেট ঢোকাবো, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তাই লিখেছে পার্সন কালেক্ট ট্যাক্স ফ্রম কাস্টমার, কাস্টমারের থেকে ট্যাক্সের টাকা কালেক্ট করবে, করে পে টু গভর্নমেন্টকে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার তুই ভাব, ইনডাইরেক্ট ট্যাক্স প্রতিটা মানুষকে দিতে হয়। আজকে ধর তুই ধর সাপোজ ধর কোনো দোকান থেকে চশমা কিনে নিয়ে এসেছিস, ঠিক আছে? চশমা কিনতে গেলে তোকে ট্যাক্স দিতে হয়েছে। তুই পুজোর সময় শপিং করতে যাস, পুজোর সময় শপিং করতে যাস, তুই প্যান্টালুন্সে গিয়ে তো শপিং করলো, কেউ বাজার কলকাতায় গেল, কেউ ফ্যাশন বাজার হয়েছে, কেউ ধর কত কিছু আছে বল না তোর, ম্যাক্স ম্যাক্স হয়েছে, রিলায়েন্স ট্রেন্ডস হয়েছে, তো বিভিন্ন জায়গা থেকে সিলেদার্স থেকে কেনাকাটি করলো, জিএসটি দিতে হতো, তো জিএসটি দিতে হয়। তুই ফোন কিনেছিস, জিএসটি দিতে হবে। তুই ইলেকট্রিক বিল পেমেন্ট করছিস, তোর শিখিয়েছি জিএসটি চ্যাপ্টার অঙ্ক করেছি, সমস্ত জিনিসের উপর জিএসটি দেয়, তাই তো? সমস্ত জিনিস তুই যা খরচা করবি, সমস্ত খরচের উপর তোকে কি করতে হবে? জিএসটি দেবে, দিতেই হবে, তুই কিচ্ছু করতে পারবি না, এখানে কোনো কারণে আটকাতে পারবি না, তোকে জিএসটি দিতেই হবে। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারলি কিছুটা? আবার পড়বো ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে, ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে। শোন মন দিয়ে ফোকাস কর। বলছে কি ট্যাক্স, এবার ট্যাক্স কাকে বলে পড়বো, কি বলেছে ট্যাক্সটা, দেখ কি লেখা আছে। ট্যাক্স মে বি ডিফাইন্ড অন আ কম্পালসারি এক্সট্রাকশন, ঠিক আছে তো, অন মেড বাই দ্য জেনারেল, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম জেনারেল পাবলিক। তাহলে কি বলছে? ট্যাক্স জিনিসটা কি? বলছে ট্যাক্সের যে ডেফিনেশন দেওয়া হবে, এখানে কি বলেছে দেখ, আমি আন্ডারলাইন করছি, বোল্ড করে একটা বোল্ড করে আন্ডারলাইন করছি, কারণ এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কম্পালসারি এক্সট্রাকশন, এই কম্পালসারি এক্সট্রাকশন মানে কি? কম্পালসারি মানে জানিস তো কি কম্পালসারি মানে? কে কম্পালসারি মানে কি জানিস? বলতে পারবি বেঙ্গলি মিনিং? নেসেসারি মানে বাধ্যতামূলক। কম্পালসারি এক্সট্রাকশন মানে হচ্ছে ট্যাক্স হচ্ছে এমন একটা জিনিস, এটা কম্পালসারি তোকে দিতেই হবে, তুই দিতে বাধ্য এই টাকা। তাহলে ট্যাক্স জিনিসটা কি? আমাকে যদি বলে ট্যাক্স জিনিসটা কি, হলো কম্পালসারি এক্সট্রাকশন, ঠিক আছে? এটা বাধ্যতামূলক, আমাকে এটা দিতেই হবে, ঠিক আছে? ঠিক আছে, অন মেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্রম জেনারেল পাবলিক। তো এই ট্যাক্সের টাকাটা কে নেয়? জেনারেলি ট্যাক্সের টাকা কে নেয়? ট্যাক্সের টাকাটা নেবে হচ্ছে তোর সেন্ট্রাল গভর্নমেন্টও নেয়, স্টেট গভর্নমেন্টও নেয়, আবার লোকাল গভর্নমেন্টও নেয়, মানে গভর্নমেন্ট নেবে। তাহলে ট্যাক্সের টাকাটা, ট্যাক্স হচ্ছে এক ধরনের কম্পালসারি এক্সট্রাকশন। এই টাকাটা কে নেবে? গভর্নমেন্ট নেবে। কার থেকে নেবে? কার থেকে নেবে? গভর্নমেন্ট ট্যাক্সের টাকাটা কার থেকে নেবে? পাবলিক, মানে আমাদের যেমন জেনারেল পাবলিকের থেকে টাকা নেবে। ট্যাক্স সবাইকে দিতে হবে। মহেন্দ্র সিং ধোনিও ট্যাক্স দেবে, বিরাট কোহলিও ট্যাক্স দেবে, ওইদিকে আম্বানিও ট্যাক্স দেবে, আদানিও ট্যাক্স দেবে, তুই আমি আমরা সবাই ট্যাক্স, সবাইকে, প্রতিটা মানুষকে ট্যাক্স দেবে। আমাদের দেশে এটাই ট্যাক্সের স্ট্রাকচার, প্রতিটা মানুষকে ট্যাক্স দেবে, প্রতিটা মানুষকে ট্যাক্স দেবে, ঠিক আছে? আচ্ছা, তবে এই ট্যাক্সটা সবাইকে দেয়, ডাইরেক্ট ট্যাক্স সবাইকে দিতে হয় না। ডাইরেক্ট ট্যাক্স সবাই দেয়, ইনডাইরেক্ট ট্যাক্স সবাই দেয়, ঠিক আছে? যেমন তুই বাড়িতে জিজ্ঞাসা করবি, বলছি বাড়িতে জিজ্ঞাসা করবি বাবা ইনকাম করছে, তোর বাবা ব্যবসা করছে, ঠিক আছে? বাবা ব্যবসা করছে, তাহলে বাবা ট্যাক্সই দিল না। বাবাকে বলি বাবা তুমি ট্যাক্স দাও, বলছে না, বলছে না বলিস না কাউকে, আমি কিন্তু ট্যাক্স দিই না, ঠিক আছে? আমি ট্যাক্স দিই না। মানে অনেকে থাকে ট্যাক্স দেয় না। ডাইরেক্ট ট্যাক্স এমন একটা ট্যাক্স,
এই ট্যাক্স না দিলেও চলে, অর্থাৎ এই ট্যাক্সটাকে তুই কারচুপি করতে পারিস, এই ট্যাক্সকে তুই কারচুপি করতে পারিস। অর্থাৎ তোর যে অরিজিনাল ইনকাম, তুই ইনকামটা দেখালেই না। অরিজিনাল ইনকাম দেখবি অনেকে, দেখবি সাপোজ দেখবি অনেকে ব্যবসা করে, বিজনেস করে তো, আর সবচেয়ে ট্যাক্সের টাকা ফাঁকি মারতে পারে কারা জানিস? যারা বিজনেস করে। যারা বিজনেস করে তারা ট্যাক্সের টাকা সুন্দরভাবে ফাঁকি মারতে পারে। কেন? দেখ, ওদের ট্রানজাকশন ম্যাক্সিমাম কি হয়? ক্যাশ ট্রানজাকশন। দাঁড়া বলছি, সাপোজ ধর কেউ ধর মাছের ব্যবসা করছে, তাই না? কেউ ধর মুদি দোকানের ব্যবসা করছে, তাহলে কি আছে, তার মাছ কিনলো বা মুদি দোকানের সঙ্গে হয়তো ক্যাশ টাকা দিচ্ছে, অনলাইন পেমেন্ট হচ্ছে না। অনলাইন পেমেন্ট হলে গভর্নমেন্টের কাছে জানা যাচ্ছে, গভর্নমেন্ট জানতে পারছে ইনকামটা, ঠিক আছে? যারা ব্যবসা করে তারা ট্যাক্সের টাকা সুন্দরভাবে ফাঁকি মারতে পারে, কিন্তু যারা চাকরি করে না তারা ট্যাক্সের টাকা কোনদিন ফাঁকি মারতে পারে? চাকরি করলে ফাঁকি মারা যায়, ঠিক আছে? ট্যাক্সের টাকা ফাঁকি মারা মানে ব্যবসা করলে। তো সরকারও তো ভালো মতনই জানে, এই যে তোরা এই যে আজকে ধর তুই আমি আমরা ভাবছি যে আমরা গভর্নমেন্টের টাকা ফাঁকি মারবো, তাই তো? মারবি। কিন্তু তুই ভাবছিস কি গভর্নমেন্টে তো ওখানে অনেক কোয়ালিফাইড আছে লোক, ওখানে তো অনেক কোয়ালিফাইড লোক আছে, তাহলে ওরা কি জানে না? ওরা কি জানে না পাবলিক আমার টাকা মারবে? ওরা কি বোঝে না? ওরা কি বোঝে না পাবলিক আমার টাকা মারবে? তো গভর্নমেন্ট ভালো মতন জানে যে পাবলিক কোনো না কোনো রকম ভাবে ট্যাক্সের টাকা কম দেওয়ার জন্য, ট্যাক্সের টাকা না দেওয়ার জন্য ও এই রকম হিসাব দেখিয়ে দেবে। তো গভর্নমেন্টও এখন আস্তে আস্তে নিয়ম করে দিয়েছে, পাবলিক শেয়ার না হলে আমরাও ওদের উপর চলেছি। আমি কি করব? আমি জিএসটি করে দিয়েছি। আমি জিএসটি করে দিয়েছি। এখন আমাদের দেশে সবচেয়ে বেশি জিএসটি জানি, জিএসটি মানে জিএসটি কত পার্সেন্ট তো অঙ্ক করলি? জিএসটি কত পার্সেন্ট চালু আছে? ৫, ১২, ১৮, ২৮। ম্যাক্সিমাম জিএসটি না ২৮%। এখন কথাবার্তা চলছে, গভর্নমেন্ট বলছে জিএসটি আমি ২৮ এর জায়গায় এখন পরের বছর বা তার পরের বছর থেকে আস্তে ওটাকে ৩৩ করে দেবে। ৩৩% জিএসটি করে দেবে। মানে বুঝতে পারছিস তো? তুই গভর্নমেন্ট দিতে হবে না ইনকাম ট্যাক্স। গভর্নমেন্ট অন্য জায়গা থেকে তোকে ট্যাক্সের টাকা তোর থেকে নিয়ে নেবে। তুলে নেবে ট্যাক্সের টাকা। ঠিক আছে তো? কারণ তুই ভাব না, তুই তোর ইনকাম নেই। তোর ইনকাম নেই, তুই ট্যাক্স দিতে পারবি না গভর্নমেন্টকে, ইনকাম ট্যাক্স দিতে পারবি না। কিন্তু তুই খরচা করতে পারবি। খরচা করলে গভর্নমেন্ট তোর থেকে ট্যাক্স নিয়ে নেবে। তুই ইনকাম করে টাকাগুলো তো খরচাই করবি। আর তুই যখন খরচা করবি গভর্নমেন্ট তোর থেকে ট্যাক্স নিয়ে নেবে। আমার জিএসটি রয়েছে। আচ্ছা, তাহলে কি বুঝতে পারছি? তাহলে বলছে ট্যাক্স মে বি ডিফাইন্ড অন আ কম্পালসারি এক্সট্রাকশন। এই টাকাটা কিন্তু তোকে গভর্নমেন্টকে দিতেই হবে। এই টাকাটা তোকে গভর্নমেন্টকে দিতে হবে। কম্পালসারি, ঠিক আছে? এটা দিতেই হবে। ইট ইজ আ ফাইন্যান্সিয়াল চার্জেস ইম্পোজড অন ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এই ট্যাক্সের টাকা কার ইম্পোজ মানে লাগু হওয়া? কার উপর এই ট্যাক্সের টাকা চার্জ হয়? এই দেখ, এই যে এই ট্যাক্স আমার উপর চার্জ হয়, আমার উপর চার্জ হয়, তোর উপর চার্জ হয়, সবার উপর চার্জ হয়। ট্যাক্সের টাকা এমন না যে শুধুমাত্র ওর উপর চার্জ হয়, সবার উপর ট্যাক্সের টাকা। যে কোনো ইন্ডিভিজুয়ালের উপর ট্যাক্সের টাকা চার্জ হয়। এখন স্যার ইন্ডিভিজুয়াল কাকে বলে? আরে আমি একটা ইন্ডিভিজুয়াল, শুনলি তো? আমি একটা ইন্ডিভিজুয়াল, তুই ইন্ডিভিজুয়াল। এখানে যে তোরা যেমন করছিস তোরা সবাই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? তারপর আমি একটু বড় উদাহরণ দিই, ধর এসআরকে, ও একটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ভিকে, ও হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? তারপর হচ্ছে এমএস, ঠিক আছে? ও একজন ইন্ডিভিজুয়াল। রোহিত শর্মা, ও একজন ইন্ডিভিজুয়াল। শুভমান গিল, মানে এরা সবাই ইন্ডিভিজুয়াল। তার মানে কি হচ্ছে? সরকার কি বলছে? আমরা সমস্ত ইন্ডিভিজুয়ালের উপর ট্যাক্সের টাকা নেব, ঠিক আছে? বলছে ইট ইজ আ ফিনান্সিয়াল চার্জ ইম্পোজ সমস্ত ইন্ডিভিজুয়ালের উপর অর লিগাল এন্টিটিস। সবার এবার প্রশ্ন হলো, স্যার তাহলে ইন্ডিভিজুয়াল উপর গভর্নমেন্ট ট্যাক্সের টাকা নেবে। সাপোজ তোদের মনে প্রশ্ন হলো, স্যার ধরুন ৩ বন্ধু মিলে একটা ব্যবসা, ভালো করে বুঝবি কিন্তু ৩ বন্ধু মিলে একটা ব্যবসা করছে, তাহলে এটাকে কি ব্যবসা বল? ৩ বন্ধু মিলে একটা ব্যবসা করছে, এটা কি হচ্ছে? পার্টনারশিপ বিজনেস। তো পার্টনারশিপ বিজনেস থেকে যে টাকাটা কামানো হবে, পার্টনারশিপ বিজনেস থেকে যে ইনকামটা হবে বছরের শেষে, গভর্নমেন্ট কি এর উপর ট্যাক্স নেবে? গভর্নমেন্ট হ্যাঁ নেবো, হ্যাঁ নেবো। ইন্ডিভিজুয়াল উপর শুধু ট্যাক্স নেবো না, এদের দুটো ট্যাক্স নেবো, এদের থেকেও ট্যাক্স নেবো। তাহলে কোম্পানি যে আমাদের যে বড় টাটা কোম্পানি আছে, রিলায়েন্স কোম্পানি, এর থেকে ট্যাক্সের টাকা নেয় জানিস? হ্যাঁ, এতেও ট্যাক্সের টাকা দেয়। তো বলছে কি, দেখ এখানে কি বলছে? বলছে আমি শুধু এই যে এটা হচ্ছে ট্যাক্স, হচ্ছে একটা ফিনান্সিয়াল চার্জ, এটা ইম্পোজ করা হবে। শুধুমাত্র ইন্ডিভিজুয়ালের উপর ইম্পোজ করা হবে না, যে কোনো লিগাল এন্টিটির উপরও ইম্পোজ করা হবে, ঠিক আছে? শুধু ইন্ডিভিজুয়াল উপর ট্যাক্স নেবে না, লিগাল এন্টিটির উপরও গভর্নমেন্ট ট্যাক্স দেবে, ঠিক আছে? আরো আস্তে আস্তে পড়বি, যেমন ধর গভর্নমেন্ট না তোর মন্দির থেকেও ট্যাক্স দেয়। মন্দির থেকেও ট্যাক্স দেয়। মন্দির ধর আমি যদি বলি কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির, তারপর তারাপীঠের মন্দির, সমস্ত মন্দির, কেন? শুধু দেখ মন্দির থেকে ট্যাক্স দেবে। দেখ মন্দিরে ভক্তরা কি করে, ভক্তদের মানে দেখ ভক্তরা কি করে, তুই তো আমাদের এখানে মন্দির বলছি, যদি কোনোদিন তিরুপতি মন্দিরে যাস না, ওরা টাকার চেয়ে কি দেয় জানিস? সোনা দেয়, সোনা দিয়ে আসে। তিরুপতি মন্দির সোনা দিয়ে আসে, গোল্ড দিয়ে আসে, ঠিক আছে? তিরুপতি মন্দিরে গোল্ড দিয়ে আসে। আর দেখ সমস্ত ভক্তরা ভগবানকে উৎসর্গ করে অনেক কিছু দেয়, অনেক কিছু ডোনেশন করে। তো গভর্নমেন্টের মেন উদ্দেশ্য কি? ভাই টাকা আসছে, গভর্নমেন্ট বলছে আমি কোথা থেকে টাকা কালেক্ট করতে পারবো, টাকা আসছে আমি ট্যাক্সের টাকা দিই। গভর্নমেন্ট যেখানে টাকা দেবে সেখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স দেবে, ঠিক আছে?
তাহলে কি বললাম, ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট সবার থেকে নেয়, ইন্ডিভিজুয়াল থেকে। এটা পরের চ্যাপ্টারে আরো ডিটেলসে জানবি, ইন্ডিভিজুয়াল জিনিসটা জানবি, ঠিক আছে তো, লিগাল এন্ট্রি সমস্ত জানবি। বলছি দ্য প্রসিডস ফ্রম ট্যাক্সেস constitute a major source of revenue to government, ঠিক আছে, that spend collect amount for the common benefit of the society। মানে বলছে দ্য প্রসিডস ফ্রম ট্যাক্সেস, মানে ট্যাক্সের টাকা যে গভর্নমেন্ট জোগাড় করলো, এই ট্যাক্সের টাকা নিয়ে গভর্নমেন্ট কি করবে? আচ্ছা, ট্যাক্সের টাকা যে গভর্নমেন্ট তো জোগাড় করলো, তাই তো, বলছে প্রসিডস ফ্রম ট্যাক্সেস, ঠিক আছে, মেজর সোর্স অফ রেভিনিউ তো গভর্নমেন্ট। তার মানে আমি বলতে পারি এই যে আমি আগেই বলেছি আমাদের দেশের মেজর, এখানে কি বলছে, মেজর সোর্স অফ রেভিনিউ, আমাদের দেশের যে ইনকাম হয় না, আমাদের দেশের সরকার যে ইনকাম হয়, ইনকামের মেন সোর্স কোনটা? ট্যাক্স, ঠিক আছে। আরো সোর্স এর নিজেই লেখা আছে, কিন্তু এটা মেন সোর্স, এটা মেন সোর্স। এখান থেকে যা টাকা কালেক্ট হয়, অন্য কোনো জায়গা থেকে ট্যাক্সের টাকা এত কালেক্ট হয়, ঠিক আছে, অন্য কোনো জায়গা থেকে এত টাকা ট্যাক্সের কালেক্ট হয়, ঠিক আছে তো। আচ্ছা, দ্যাট স্পেন্ডস, এই টাকাটা সরকার এই টাকাটা জোগাড় করে টাকাটা কি করবে, খরচা করবে কোথায়? দ্য কমন বেনিফিট অফ দ্য সোসাইটি, সোসাইটির কমন বেনিফিট, সোসাইটির কমন বেনিফিটের জন্য টাকাটা খরচা করা হবে। এবার হোয়াই ট্যাক্স পে, লিখেছি হোয়াই, কেন ট্যাক্স পে করবো, তো বললাম কেন ট্যাক্স পে করবো। আচ্ছা, গভর্নমেন্ট, যেটা কিছুক্ষণ আগে বললাম, গভর্নমেন্টের কথা বললাম, গভর্নমেন্ট সরকার, ঠিক আছে, দেশে দেখ আমাদের দেশে, যেটা আগেই বলেছি, দেশে মানে দেশটা কে চালাবে? গভর্নমেন্ট চালাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট চালাবে। লোকসভা ভোট হবে, লোকসভা ভোটে প্রচুর লোক ভোটে দাঁড়াবে, ঠিক আছে, যারা বেশি সংখ্যক আসন পাবে তারাই দেশ চালাবে। দেশ ভোট হলো, দেশ সব মন্ত্রিসভা তৈরি হয়ে গেল, ভোট, বুঝতে পারলি, ভোট তৈরি হয়ে গেল। এইবার দেশ চালাতে গেলে কি লাগবে? টাকা লাগবে। টাকা লাগবে দেশ চালাতে গেলে, কি লাগবে? প্রথমে কি লাগে দেশ চালাতে গেলে, কোনো একটা দেশ চালাতে না, প্রথমে পাওয়ার লাগে। প্রথমে পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা। আরে যে কেউ কি দেশ চালাতে পারে না? দেশ তো যে কেউ চালাতে পারে না। তা দেশ চালানোর জন্য প্রথমে তো ভোট হতে হবে দেশে। তোর যাকে পছন্দ তুই তাকে ভোট দিবি। এবার যে পার্টি সবচেয়ে বেশি সিট পাবে তারাই তো দেশ চালাবে, তারাই তো দেশ চালাবে। তাহলে ওরা ভোট তৈরি হয়ে গেল, ভোট তৈরি হওয়ার পর কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ অর্থমন্ত্রী হবে, মানে বুঝছো, কেউ প্রাইম মিনিস্টার হবে, কেউ ফাইন্যান্স মিনিস্টার হবে, কেউ বুঝতে পারলি তো, বিভিন্ন রকমের ডিফেন্স মিনিস্টার হবে, বিভিন্ন রকম মিনিস্টার হবে। এগুলো হচ্ছে পাওয়ার। এই হুম, ঠিক আছে তো। তারপর হচ্ছে তোর পাওয়ার, প্রথমে হচ্ছে পাওয়ার, প্রথমে পাওয়ার লাগবে, তারপর লাগবে কি? টাকা, ঠিক আছে, টাকা। এবার আমাদের দেশের গভর্নমেন্ট টাকা, বললাম না মানে, আজ আমাদের দেশে যে ইনকাম হয় না, ইনকামের সোর্স কি কি? কি বললাম, মেন সোর্স কি বলেছিলাম বল? ট্যাক্স। ট্যাক্স, এটা হচ্ছে একটা মেন সোর্স। আর কোনো সোর্স আছে? আর একটা সোর্স আছে, জানিস তো কি? লেখা, যদি লেখা দেখেই বলতে পারবি, রেল, ইন্ডিয়ান রেল, ইন্ডিয়ান রেল, হ্যাঁ, ইন্ডিয়ান রেল, ঠিক আছে, উল্টো বলিস না, ইন্ডিয়ান রেল, ঠিক আছে, ইন্ডিয়া, ও কথা বলিস না, শোন না, ইন্ডিয়ান রেল, ঠিক আছে, ইন্ডিয়ান রেল, ওটা হচ্ছে আরেকটা সোর্স। সেকেন্ড সোর্স অফ ইনকাম হচ্ছে ইন্ডিয়ান রেল। ইন্ডিয়ান রেল থেকে প্রচুর ইনকাম হয়, প্রচুর ইনকাম। আর ভারতবর্ষের রেল থেকে কত টাকা ইনকাম হয় তো আইডিয়া করাই আছে, পুরো সারা ভারতে, তাই তো, ইন্ডিয়ান রেল থেকে প্রচুর ইনকাম। তাহলে এই জন্য আমাদের দেশে না দুটো বাজেট পেশ হয়, দুটো বাজেট পেশ হয়, দেখবি যখন বাজেট পেশ হয় না, তখন একটা রেল বাজেটও পেশ হয়। প্রতি বছর একটা রেল বাজেট পেশ হয়, রেল বাজেট, রেল বাজেট প্রতি বছর একটা পেশ হয়। আর একটা হচ্ছে ফাইন্যান্স বাজেট পেশ হয়। এখন তোকে যে, হ্যাঁ বলছি বলছি সব বলছি। রেল বাজেট, জানিস রেল বাজেট কে পেশ করে? রেল বাজেট কে তৈরি করে, মানে রেল বাজেটটা কে পেশ করে, পেশ করে শোনাবে কে? আর ফাইন্যান্স বাজেট কে পেশ করে শোনাবে জানিস? শোন, রেল বাজেট পেশ করে শোনাবে কে বলছে? আমাদের দেশের রেলমন্ত্রী, ঠিক আছে, আমাদের দেশের রেলমন্ত্রী, ঠিক আছে, আমাদের দেশের রেলমন্ত্রী রেল বাজেট পেশ করে শোনাবে। আর আমাদের দেশে ফাইন্যান্স বাজেট কে পেশ করবে? ফাইন্যান্স মিনিস্টার। কে ফাইন্যান্স মিনিস্টারের নাম জানিস তুই? দাঁড়া, দেখছি। এই দেখ দেখ, এই দেখ, এই দেখ আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার, এই দেখ, এই দেখ, এই দেখ, ইনি হচ্ছে আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার। ইনিই হচ্ছে ফাইন্যান্স বাজেট পেশ করেন। ইনি হচ্ছে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ঠিক আছে, নির্মলা সীতারামন, ঠিক আছে। ইনিই কিন্তু, আচ্ছা, মানে প্রতি বছর, মানে আমি কি বলছি, মানে ইনিই কিন্তু সারা জীবন বাজেট পেশ করবেন। ইনিই কিন্তু ফাইন্যান্স বাজেট সারা জীবন পেশ করবে না। ইনি ইনি এখন ক্ষমতায় আছে বলে ইনি পেশ করবে। আজকে যদি ইনি যদি অর্থমন্ত্রী, ইনি কি ফাইন্যান্স মিনিস্টারকে বাংলায় বলে অর্থমন্ত্রী। তা ফাইন্যান্স, আজকে যদি ইনি ফাইন্যান্স মিনিস্টার না থাকে তাহলে ইনি পেশ করতে পারবে না। যে ফাইন্যান্স মিনিস্টার সেই পেশ করবে, ঠিক আছে, ইনিকে নির্মলা সীতারামন, ঠিক আছে। তার মানে আমাদের দেশে ফাইন্যান্স বাজেট কে পেশ করে? কি বললাম? দেখ, রেল বাজেট পেশ করবে রেলমন্ত্রী, ফাইন্যান্স বাজেট পেশ করবে কে? ফাইন্যান্স মিনিস্টার, ঠিক আছে। এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না।
ঠিক আছে? তার মানে কি বললাম? আমাদের দেশে যে সোর্স আছে মানে ইনকাম জেনারেটের যে সোর্স কি দেশের ইনকাম কোন জায়গা থেকে হয়? ১ম এ হচ্ছে ট্যাক্স। এটা মেইন সোর্স। তারপর হচ্ছে রেল, তারপর হচ্ছে এই দুটো জায়গা থেকে টাকা জোগাড় হলো। তারপরে যদি কোন শর্ট পড়ে তখন দেশ বিদেশ থেকে মানে বিদেশ কেন যেকোনো জায়গা থেকে দেশ কি করবে? লোন নেবে। লোন নেবে। আজকে ধর দেশের দরকার কয়েক লাখ কোটি টাকা দরকার। তার মধ্যে কিছু মেক্সিমাম টাকা জোগাড় করতে হবে। 90% টাকা দেশ জোগাড় করতে পেরেছে। শুধু বাকি 10% টাকা জোগাড় করতে পারেনি। তখন ওই 10% টাকা কি করে করবে? লোন লোন ঠিক আছে? এই জিনিসটা পরে পড়বো, তারপরে নিচে চলে আসি। এই যে এবার এটা পড়বো। এই বলছি না ট্যাক্স। ট্যাক্স ট্যাক্স দু রকমের হয়, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আগেই বলি ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে লেখা আছে, ঠিক আছে তো? বলছে ডাইরেক্ট ট্যাক্স ইজ পেড বাই দ্য পার্সন। একটু লাইনের মানেগুলো বুঝবে, আগে বুঝিয়ে দিয়েছি, একবার পড়লেই বুঝি। ডাইরেক্ট ট্যাক্স ইজ পেড বাই দ্য পার্সন। তা ডাইরেক্ট ট্যাক্সের টাকা কে পে করবে? পার্সন। কোনো পার্সন পে করবে, ঠিক আছে? ডাইরেক্টলি পে করবে গভর্নমেন্টকে, ডাইরেক্টলি। ঠিক আছে স্যার, ডাইরেক্টলি কেন বলেছে? কেননা আমি যে টাকাটা ইনকাম করবো তার উপর ট্যাক্সটা যে আমি গভর্নমেন্টকে দেবো, আমি আমার পকেট থেকে দেবো ডাইরেক্টলি। আমি কি কারোর পকেট থেকে নিচ্ছি? না। কারোর পকেট থেকে হলে তাকে ইনডাইরেক্টলি হবে। তাহলে দিল্লিকে ডাইরেক্ট ট্যাক্স ইজ পেড বাই দ্য পার্সন ডাইরেক্টলি টু গভর্নমেন্ট। দ্য পার্সন পেইং ট্যাক্স ক্যান নট শিফট দিস বার্ডেন সাম আনাদার পার্সন। মানে এই বলছে দ্য পার্সন পেইং ট্যাক্স, অর্থাৎ আমি যে ট্যাক্সের টাকা পে করবো, ক্যান নট শিফট ইটস বার্ডেন। বার্ডেন মানে কি জানিস? বোঝা। বোঝা সাম আনাদার পার্সন, মানে এই ট্যাক্সের বোঝা অন্য কেউ নেবে না। এই ট্যাক্সের বোঝা আমাকেই নিতে হবে, ঠিক আছে? In case of direct tax, the impact and incidence are same person, ঠিক আছে? ইম্প্যাক্ট আর ইনসিডেন্স সেম পার্সন, ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড ফিনান্সিয়াল বার্ডেন। মানে পুরো ট্যাক্সের বোঝা আমাকেই নিতে হবে। ইম্প্যাক্ট আর ইনসিডেন্স বলে একটা ওয়ার্ড হয়, ইম্প্যাক্ট আর ইনসিডেন্স পুরোপুরি আমাকে নিতে হবে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি হবে? ইম্প্যাক্ট আর ইনসিডেন্ট ডিফারেন্ট পার্সন। আচ্ছা, তোকে পরীক্ষায় বলবে একটা, আমি আগেও বলেছি ডাইরেক্ট ট্যাক্সের একটা এক্সাম্পল দাও। কি বলবি? কি বলেছিলাম বল? ডাইরেক্ট ট্যাক্সের ইনকাম ট্যাক্স হয় ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। বইতে হয়তো ৩-৪ টা নাম থাকতে পারে, বাট বেসিক্যালি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলবো সবসময় এর জন্যই বলবো ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল ইনকাম ট্যাক্স, ঠিক আছে? বইতে হয়তো লেখা থাকতে পারে ওয়েলথ ট্যাক্স বলে একটা কথা, লেখা থাকলেও থাকতে পারে ওয়েলথ ট্যাক্স, ঠিক আছে? লেখা থাকতে পারে, ঠিক আছে তো? তো আমি ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি বললাম? আমি ইনকাম ট্যাক্সই বলবো, ঠিক আছে তো? আচ্ছা, এবার দেখ ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ইনডাইরেক্ট ট্যাক্স আর দোজ ট্যাক্স হুইচ দ্য ট্যাক্স পেয়ার ইনডাইরেক্টলি। তাহলে ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে এমন ট্যাক্স, পার্সন যখন ডাইরেক্টলি ট্যাক্স পে করে তাকে ডাইরেক্ট ট্যাক্স বলে। আর পার্সন যখন ইনডাইরেক্টলি ট্যাক্স পে করে তখন তাকে বলে ডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে? তো ইনডাইরেক্ট ট্যাক্স আর দোজ ট্যাক্সেস হুইচ আর ট্যাক্স পেয়ার ইনডাইরেক্টলি। আচ্ছা, ট্যাক্স পেয়ার নাম হচ্ছে, ট্যাক্স পেয়ার কাকে বলে? ট্যাক্স পেয়ার মানে কি? আরে যে ট্যাক্স পে করে, আরে এমনি বলি, ইংলিশটা শুনেই তো বোঝা যায়। ট্যাক্স পেয়ার যে ট্যাক্স পে করে তাকে তো ট্যাক্স পেয়ার বলে, ঠিক আছে? দ্য পার্সন পেইং দ্য ট্যাক্সেস ক্যান রিকভার ইট ফ্রম আনাদার পার্সন। তো বলছে এই ধর ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা আমি রিকভার করতে পারবো অন্য কারো থেকে। লাইনের মানে বুঝেছিস কি বলেছে? দ্য পার্সন পেইং দ্য ট্যাক্সেস, ঠিক আছে? দ্য পার্সন পেইং দ্য ট্যাক্সেস ক্যান রিকভার ইট ফ্রম আনাদার পার্সন। মানে ধর আমি ধর কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি, অনলাইন স্টুডেন্টকে পড়াচ্ছি, ঠিক আছে? তার মানে তাদের কাছ থেকে আমি ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা রিকভার করতে পারবো, ঠিক আছে? তাই তো বলেছে। বলছে দ্য পার্সন, ঠিক আছে, পেইং দ্য ট্যাক্সেস ক্যান রিকভার ইট ফ্রম আনাদার পার্সন। তার মানে ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা যে আমি গভর্নমেন্টকে দেবো, সেই টাকাটা আমি অন্য কোনো পার্সনের থেকে নিয়ে গভর্নমেন্টকে দেবো, অর্থাৎ এই টাকাটা রিকভার করতে পারবো। দেয়ারফর ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্স ইম্প্যাক্ট আর ইনসিডেন্স আর অন ডিফারেন্ট পার্সন। তাহলে বুঝলেন ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে, ইনডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ডাইরেক্ট ট্যাক্স যেটা ডাইরেক্টলি তোকে গভর্নমেন্টকে দিতে হবে, আর ইনডাইরেক্ট ট্যাক্স তুই অন্য কারোর থেকে ট্যাক্সের টাকাটা নিয়ে গভর্নমেন্টকে, তাকে বলে ইনডাইরেক্ট ট্যাক্স। এবার দেখ ডিফারেন্স তৈরি করেছি একটা, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্স কি বলেছে দেখ ভালো করে দেখ, তুই নিজেও বলতে পারবি। ডাইরেক্ট ট্যাক্স আর পেড বাই দ্য পার্সন ডাইরেক্টলি টু গভর্নমেন্ট। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কি দেখছিস তুই বইয়ের পাতা উল্টে? ডাইরেক্ট ট্যাক্স কাকে বলে? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আর পেড বাই দ্য পার্সন, ডাইরেক্ট ট্যাক্সের টাকাটা আমি পে করব ডাইরেক্টলি গভর্নমেন্টকে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের টাকাটা, ইনডাইরেক্ট ট্যাক্স বলতে কোন ট্যাক্স? ইনডাইরেক্ট ট্যাক্স বলতে সেই ট্যাক্সকে বোঝায় যেই ট্যাক্সটা হুইচ আর ট্যাক্স পেয়ার পে ইনডাইরেক্টলি, অর্থাৎ যেই ট্যাক্স তুই ডাইরেক্টলি পে করবি তাকে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্টলি পে করবি ডাইরেক্ট ট্যাক্স। তারপর ইম্প্যাক্ট আর ইনসিডেন্স আর অন সেম পার্সন। আমি কিছুক্ষণ আগে বললাম ইম্প্যাক্ট আর ইনসিডেন্স সেম পার্সন, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স কি হবে? ইম্প্যাক্ট আর ইনসিডেন্স ডিফারেন্ট পার্সন, ঠিক আছে তো? আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি বললাম? কিছুক্ষণ আগে বলেছিলাম বল। ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কোনটা? ডাইরেক্ট ট্যাক্স ইনকাম ট্যাক্স। যদি ভুলেও যাস ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল আমি তোকে বলছি, আজকে তুই যে টাকাটা ইনকাম করলি তার উপর
যে ট্যাক্সের টাকাটা সেই টাকাটা যদি অন্য কারোর থেকে নিতে পারবি? আজকে তুই যে টাকাটা ইনকাম করলি তার উপর যে ট্যাক্সের টাকাটা গভর্নমেন্ট দিতে হবে সেই টাকাটা তুই অন্য কারোর থেকে নিতে পারবি না। তাহলে ডাইরেক্ট ট্যাক্স ডাইরেক্টলি দিবি গভর্নমেন্ট। ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা? যেটা বললাম ওই ধর তুই তুই ফোনের দোকান খুলেছিস, ফোনের দোকান খুললে যে তুই কাস্টমারকে ফোন বিক্রি করলি, ওর থেকে তুই জিএসটির টাকা নিবি, নিয়ে কি ওই টাকাটা তুই নিতে পারবি? তুই নিয়ে কি করবি? তুই গভর্নমেন্টকে দিবি। তাহলে এটা কি ট্যাক্স? এটা তো ইনডাইরেক্ট। কারোর থেকে নিয়ে গভর্নমেন্টকে দিবি। তাহলে তোকে যদি বলে ডাইরেক্ট ট্যাক্সের একটা উদাহরণ দাও, বেস্ট এক্সাম্পল ইনকাম ট্যাক্স, তাই না? আর তোকে যদি বলে ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ দাও, কি বলবি? Yes. জিএসটি। সবচেয়ে ইনডাইরেক্ট ট্যাক্স প্রচুর আছে, প্রচুর ইনডাইরেক্ট ট্যাক্স হতে পারে, কিন্তু মেন এক্সাম্পল হচ্ছে জিএসটি। মেন এক্সাম্পল কি? জিএসটি। তোকে বলতে পারে ট্যাক্সে দিতেই পারে, বলে বলো দ্য ফুল ফর্ম অফ জিএসটি, কি বলবি? ওটা না সার্ভিস গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পুরো কথাটা শুনবি কিন্তু, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। তাহলে আমি আগেই বলি জিএসটি, আমি অ্যাকাউন্টস পড়াতে কি বলেছি? এই জিএসটিটা কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সটা কি বলেছে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি। যা গুডস হবে তার উপরে তো জিএসটি নেবে, ঠিক আছে? সার্ভিসের উপরে জিএসটি হয়, মানে শুধু কিন্তু গুডস এর উপর জিএসটি হয় না, এই ফোন এর উপর শুধু জিএসটি নেবে না, সার্ভিসের উপর জিএসটি। যেমন আমি আমার পড়াচ্ছি এর উপর জিএসটি নেবে, সিনেমা হলে সিনেমা দেখছি এর উপর জিএসটি নেবে, ঠিক আছে? তো তার মানে জিএসটি শুধুমাত্র গুডস এর উপর হয় না, গুডস এবং সার্ভিস দুটো জিনিসের উপরই জিএসটি হয়। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্সের একটা কথা বলছি কি, প্রোগ্রেসিভ আর ওটা রিগ্রেসিভ। স্যার এই লাইনের মানে কি? প্রোগ্রেসিভ মানে, আচ্ছা প্রশ্ন হচ্ছে স্যার ডাইরেক্ট ট্যাক্স কারা দেয়? ডাইরেক্ট ট্যাক্সটা কারা দেয় জানিস? ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কারা দেয়? আজকে ধর সাপোজ ধর তুই ধর একটা স্টুডেন্ট পড়াচ্ছিস, মন দিয়ে শুনবি, একটা স্টুডেন্ট পড়াচ্ছিস, এখন একটা স্টুডেন্ট পড়াচ্ছিস, ধর স্টুডেন্ট পড়িয়ে তোকে ধর 4,000 টাকা মাইনে দিচ্ছে। একটা স্টুডেন্ট পড়াচ্ছি ইংলিশ মিডিয়াম পড়াচ্ছিস, 4,000 টাকা মাইনে দিচ্ছে, একটা স্টুডেন্ট পড়ে 4,000 টাকা মাইনে দিচ্ছে। তাহলে এক মাসে 4,000 টাকা মাইনে, একজনই বাজার পড়াচ্ছে, একজন তো পড়িয়ে 4,000 টাকা মাইনে পাচ্ছিস, ঠিক আছে? তো এক মাসে 4,000 টাকা, তাহলে 12 মাসে কত হবে? 48,000 টাকা মাইনে পাচ্ছিস। তাহলে বলি স্যার আমি তো 48,000 টাকা ইনকাম করি, আমি কি গভর্নমেন্টে ট্যাক্স দেবো? না, তোকে ট্যাক্স দিতে হবে। তোকে ট্যাক্স দিতে হবে না। কেন স্যার? তাহলে কারা ট্যাক্স দেবে? সরকার বলেছে, গভর্নমেন্ট বলে দিয়েছে ইনকাম ট্যাক্স আমরা তাদের থেকেই নেব যাদের বছরে ইনকাম 2.5 লাখ টাকার বেশি। যাদের বছরে ইনকাম 2.5 লাখ টাকা বেশি তাদের থেকে ট্যাক্স দিতে হবে। যাদের বছর ব্যবসা করার তো বাড়ার তো অনেক বেশি 25 লাখ টাকাও ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে না স্যার বলছি বাবা তো 25 লাখ টাকা ইনকাম করে, কিন্তু বাবা তো ট্যাক্স দিচ্ছে না। বলছি আর কি, কথার কথা বলছি। হ্যাঁ, হয়তো সে তারা এরকম সেটেলমেন্ট করে, কিন্তু গভর্নমেন্ট জানে না সে এত টাকা ইনকাম করে। গভর্নমেন্ট তো জানে না, তাই না? আচ্ছা শোন, তো যাক যেটা বলছিলাম এই প্রোগ্রেসিভ ব্যাপারটা, প্রোগ্রেসিভ যেটা বলছিলাম, যে কোনো একজন পার্সন, আমাদের দেশের নিয়মটা কি, ইনকাম ট্যাক্সের নিয়মটা কি, কেউ যদি 2.5 লাখ টাকার উপর ইনকাম করে গভর্নমেন্ট তার থেকে ট্যাক্সের টাকা নেবে। যদি 2.5 লাখ টাকার উপর ইনকাম করে গভর্নমেন্ট তার থেকে ট্যাক্সের টাকা নেবে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ, এটা হচ্ছে প্রোগ্রেসিভ, ঠিক আছে? প্রোগ্রেসিভ মানে কি? ইনকামের উপর ডিপেন্ড করবে, তোমার কত টাকা ইনকাম, ইনকামের উপর ট্যাক্সের ডিপেন্ড করে। রিগ্রেসিভ মানে কি? তুমি ধনী গরিব দেখা হবে না, ধনী গরিব কিচ্ছু দেখা হবে না, ঠিক আছে? তুমি খরচা করলে তোমার ট্যাক্সের টাকা, রিগ্রেসিভ, ঠিক আছে? বুঝলি প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ জিনিসটা কি? ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রোগ্রেসিভ বিচার, আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে রিগ্রেসিভ বিচার, ঠিক আছে? রিগ্রেসিভ বিচার। ডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স ইভাশন ক্যান পসিবল, মানে ট্যাক্সের কারচুপি। ইভাশন মানে কি বলতো? কারচুপি, ফ্রড, ঠিক আছে? তুই এটা ডাইরেক্ট ট্যাক্সে করতে পারিস, মানে ডাইরেক্ট ট্যাক্সে তুই যা খুশি করতে পারিস, কারচুপি করতে পারিস। ইনডাইরেক্ট ট্যাক্স কখনো কারচুপি করা যায় না। কি বললাম? কোন ট্যাক্স কারচুপি করা যায়? ডাইরেক্ট ট্যাক্স। মানে যেমন ধর কেউ একজন বললো তার ইনকাম করেছে, সাপোজ ধর কেউ একজন ধর কোনো ইনকাম করেছে, গভর্নমেন্ট জানেই না, সে তার ব্যবসা করেছে, ব্যবসা করে টাকা কামিয়েছে, জানেই না গভর্নমেন্ট খবরই নেই ওর কাছে, বুঝলি তো? তুই অনেক রকম ভাবে অনেক কিছু কারচুপি করতে পারিস। যেমন সাপোজ ধর তুই ব্যবসা করছিস, তুই ফাইল অবশ্যই করেছিস, তুই ধর ইনকাম করলি 12 লাখ টাকা, তুই বলি না 12 লাখ টাকা ইনকাম করি, 5 লাখ টাকা, তুই সেরকমই কাজ করলি। এ বললি তুই 5 লাখ টাকা ইনকাম করেছিস, তুই বলি 4 লাখ টাকা খরচা করে ফেলছিস। ব্যাপারটা বলতে নি তো? তুই অনেক কিছু বেআইনি কাজ করতে পারিস। ট্যাক্স ইভাশনে অনেক কিছু বেআইনি কাজ করা যায়, ঠিক আছে? তাহলে এই যে ডাইরেক্ট ট্যাক্স জিনিসটা কি? ডাইরেক্ট ট্যাক্স কখন পসিবল? ট্যাক্স ইভাশন, ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স ইভাশন পসিবল, মানে ট্যাক্স ইভাশন মানে হিসাবে কারচুপি, এগুলো তুই করতে পারিস। ট্যাক্স ইভাশন মানে বুঝিস তো? ট্যাক্স ইভাশন মানে কর ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়া, মানে কি? কর ফাঁকি দেওয়া, ঠিক আছে? কর ফাঁকি দেওয়া। তাহলে ডাইরেক্ট ট্যাক্সে কর ফাঁকি দেওয়া যায়, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে তুই কখনো কর ফাঁকি দিতে পারবি না। তুই কি করে ইনডাইরেক্ট ট্যাক্সে কর ফাঁকি দিবি বল? তুই ধর কোনো দোকানে একটা ফোন কিনতে গেছিস,
তো এই ট্যাক্সের টাকা কি করে ফাঁকি দিতে পারবে? কোনোদিন ফাঁকি দিতে পারবে না। ইনডাইরেক্ট ট্যাক্সের টাকা কখন ফাঁকি দেওয়া যায় না? ডাইরেক্ট ট্যাক্সের টাকা ফাঁকি দেওয়া যায়। ইনডাইরেক্ট ট্যাক্স কখনো ফাঁকি হয় না। যা ফাঁকি দিতে পারবি তুই ডাইরেক্ট ট্যাক্স ফাঁকি দিতে পারবি। ঠিক আছে তো? আর বুঝলেন তো? তো বলছে এই ট্যাক্স ইভাশন আমরা পরে পড়ছি ট্যাক্স এর জিনিসটা কি? বলছে এসএসসি যখন অসৎ উপায় মিনস অসৎকে ইংরেজিতে কি বলে? অসৎকে ডিসঅনেস্ট। এসএসসি যখন ডিসঅনেস্ট মানে বুঝিস তো অসৎ উপায়ে ট্যাক্সটা কমিয়ে দেয়। অসৎ উপায় অবলম্বন করে ট্যাক্স কমানোর জন্য সৎ সৎ পথ অবলম্বন করলো না, মানে ভালো পথ অবলম্বন করলো না খারাপ পথ, বেআইনি পথ অবলম্বন করলো। ঠিক আছে তো? তাহলে এসএসসি যখন অসৎ উপায়ে বা ডিসঅনেস্ট প্রসেসে যখন ট্যাক্সটা কমিয়ে দেয়, ট্যাক্সের বোঝা কমিয়ে দেয় তখন তাকে ট্যাক্স ইভাশন বলে। এবার বলছে ট্যাক্স ইভাশন কি? এটা ট্যাক্স ইভাশন কি জানিস তো? এটা হচ্ছে অনৈতিক মানে ইল্লিগাল। ট্যাক্স ইভাশন কিন্তু এক ধরনের ইল্লিগাল কাজ। এটা হচ্ছে এক ধরনের ইল্লিগাল কাজ। ঠিক আছে? আর আর এটা কিন্তু এটা হচ্ছে এক ধরনের কি অপরাধ জানিস? এর জন্য জেল হতে পারে। এর জন্য জেল হতে পারে। এটা হচ্ছে এমন এক ধরনের অপরাধ। ঠিক আছে? আর এটা কি করে এটা সম্ভব কি? ট্যাক্স ইভাশন জিনিসটা কি? মানে কি ট্যাক্স ইভাশন জিনিসটা কিভাবে হয়? আয় ইনকাম কম দেখিয়ে খরচা বেশি দেখিয়ে দিয়েছিস। বুঝিস নি? তুই যে অরিজিনাল ইনকাম করিস সেই ইনকামটা তুই কম দেখালি। অরিজিনাল ইনকাম যা হবে তার থেকে মনে হয় ইনকামটা তুই কম দেখালি। কম দেখিয়ে তুই খরচাটা বাড়িয়ে দিবি। দেখ বিজনেসম্যানরাও ভাবে ওরা যদি সত্যি যদি অরিজিনাল ট্যাক্স দেয়, ওরা যদি সত্যি অরিজিনাল ট্যাক্স দেয় তাহলে ওদের যে এত বাড়ি গাড়ি এত সব হয়েছে ওরা করতে পারবে না। ঠিক আছে? অরিজিনাল ট্যাক্স কখনো দেয় না, কখনো অরিজিনাল ট্যাক্স দেয় না, অরিজিনাল ট্যাক্স ওরা কখনো দেয় না। কারণ হচ্ছে অরিজিনাল ট্যাক্স যদি দেয় প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে, প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে। এমনি যারা চাকরি করে তারা যারা চাকরি করে তারা সবসময় গভর্নমেন্টের উপর রেগে থাকে, সরকারের উপর সবসময় রেগে থাকে যারা চাকরি করে। কেউ যদি 10 লাখ টাকার ইনকাম করে না বছরে, তাকে মোটামুটি ভাবে 10 লাখ টাকা ইনকাম করলে তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে তোকে বলছি আমি, প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে। 10 লাখ টাকা যে পরে আমি তোকে বলেছি 10 লাখ টাকা ইনকাম করলে কত টাকা ট্যাক্স দিতে হয়। হ্যাঁ সবাইকে ট্যাক্স দিতে হয়, সবাইকে ট্যাক্স দিতে হয়। দেখ 10 লাখ টাকার উপর যদি ইনকাম করে না, 10 লাখ টাকা যদি কেউ ইনকাম করে তাকে কিন্তু প্রচুর ট্যাক্স দিতে হবে। তোর মোটামুটি 1 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে 10 লাখ টাকা ইনকাম করে। ঠিক আছে? এবার 10 লাখ টাকা ইনকাম করে 10 লাখ টাকার বেশি হলে আরো ট্যাক্স বেড়ে যাবে। তো মোটামুটি এই জন্য অনেকেই যে আমি এত টাকা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্ট, কিন্তু যদি অনেকে বিজনেস করে না, ট্যাক্সের টাকা অনেক কারচুপি করতে পারে। কত মানুষের ট্যাক্সের ফাইলই করেনি, বিজনেস করে। বলছি এক একটা ফুচকাওয়ালা যারা ফুচকা বিক্রি করে তারা কত টাকা কামায়? প্রচুর টাকা কামায় যারা ফুচকা বিক্রি করে। প্রচুর টাকা কামায়। ওরা কোনদিন গভর্নমেন্টের ট্যাক্সই দেয় না। এরকম কত বিজনেস আছে? প্রচুর বিজনেস আছে। মানে আইডিয়া করা যাবে না এরকম প্রচুর, প্রচুর, প্রচুর বিজনেস আছে। ঠিক আছে তো? ওরা প্রচুর টাকা কামায়। তাহলে গভর্নমেন্টকে থোড়াই ট্যাক্স দেয়? ট্যাক্স দেয় না। এরকম অনেক আছে। ঠিক আছে তো? আর তারপর যেটা বলছি ধর দেখবি অনেক কিছু না, তুই কাঁচা বিজনেস বুঝিস? কাঁচা বিজনেস বুঝিস তো? কাঁচা বিজনেস বুঝিস না? যেমন ধর দিনের দিন হচ্ছে সবজি বিজনেস প্রচুর টাকা কামায়। ধর ওরা ট্যাক্সের ফাইল করে? করে না। সরকার আস্তে, আস্তে এইগুলো করছে। কি করছে? এই যে সমস্ত এই ফোন পে ডিজিটাল করে দিচ্ছে কেন? এখন ট্যাক্স ফাঁকি দেওয়াটা আস্তে, আস্তে অনেকটা কমে যাচ্ছে। অনেকটা কমে যাচ্ছে। কেন? আজকে ধর আমার কোনো একটা দোকান আছে। ঠিক আছে? সেই দোকানে সব কিউআর লাগানো আছে। কিউআর এ পেমেন্ট করছে। ঠিক আছে? তো সরকারের কাছে হিসাব চলে যাচ্ছে। ব্যাংকে পেমেন্ট মানে সব লিগাল হয়ে যাচ্ছে। আর ক্যাশ পেমেন্ট কে বলা হয় ইল্লিগাল। ক্যাশ ট্রান্সেকশন কে বলা হয় ইল্লিগাল। কারণ ক্যাশ ট্রান্সেকশন হলে তুই তো দেখাবেই না। হিসাব দেখায় না, হিসাব অনেকে দেখায় না। তো যাই হোক দেখ কি বললাম? ট্যাক্স ইভাশন ডাইরেক্ট ট্যাক্সে পসিবল, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে কিন্তু ট্যাক্স ইভাশন পসিবল নয়। বলছে ডাইরেক্ট ট্যাক্স ডাজ নট এফেক্ট দ্য প্রাইস অ্যান্ড ডিমান্ড অফ গুডস। ঠিক আছে? দেখ বলছে ডাইরেক্ট ট্যাক্স ডাজ নট এফেক্ট দ্য প্রাইস অ্যান্ড ডিমান্ড অফ গুডস, মানে কোনো গুডসের প্রাইস বা কোনো গুডসের চাহিদা, মানে প্রাইস মানে দাম আর ডিমান্ড মানে চাহিদা, কোনো গুডসের প্রাইস বা ডিমান্ড ডাইরেক্ট ট্যাক্স কিন্তু কোনো এফেক্ট ফেলতে পারে না। ডাইরেক্ট ট্যাক্স কিন্তু কোনো এফেক্ট করে না। ঠিক আছে তো? মানে কোনো গুডসের প্রাইস বেড়ে যাওয়া, ভালো করে শোন, কোনো গুডসের দাম বেড়ে যাওয়া, কোনো গুডসের ডিমান্ড বেড়ে যাওয়ার সময় ডাইরেক্ট ট্যাক্সের কোনো লিঙ্ক নেই। ঠিক আছে? কিন্তু কোনো গুডসের দাম যদি বেড়ে যায় তাহলে জিএসটি বাড়বে কি বাড়বে না? তুই ভাব না, আগে কোনো একটা আগে ফোনের দাম ছিল 10,000 টাকা। ঠিক আছে? ফোনের দাম যখন 10,000 টাকা তখন জিএসটি তে 12% ছিল 1200 টাকা। এখন ফোনের দাম 20,000 টাকা হয়ে গেছে।
ঠিক আছে তো? তাহলে মেন ব্যাপারটা হচ্ছে এখানে কি বলছে, ইনডাইরেক্ট ট্যাক্স এফেক্ট ফেলে ইনক্রিজ দ্য প্রাইস অ্যান্ড প্রাইস অফ গুডস অ্যান্ড সার্ভিস। কোনো গুডস বা সার্ভিসের প্রাইস যদি বেড়ে যায় তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স অবশ্যই এফেক্ট ফেলবে, ডাইরেক্ট ট্যাক্স এফেক্ট ফেলে না। মানে কখনোই ডিপেন্ড করবে না, আজকে ধর তোর ফোনের দোকান, ফোনের দাম ধর বেড়ে গেল, ফোনের দাম বেড়ে গেলে তুই কি ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিবি? এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে বলছে যে ডাইরেক্ট ট্যাক্স ডাজ নট এফেক্ট দ্য প্রাইস অ্যান্ড ডিমান্ড অফ গুডস, ঠিক আছে? কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স অবশ্যই এফেক্ট ফেলে। যদি গুডসের প্রাইস যদি বেড়ে যায় বা সার্ভিসের প্রাইস যদি বেড়ে যায় তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু অবশ্যই এফেক্ট ফেলে। ডাইরেক্ট ট্যাক্স কি বলছে, স্পেসিফাইড গ্রুপ অফ পিপল। ডাইরেক্ট ট্যাক্স কাদের জন্য অ্যাপ্লিকেবল? ডাইরেক্ট ট্যাক্স সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। ডাইরেক্ট ট্যাক্স সবার জন্য অ্যাপ্লিকেবল নয়, কিছু সংখ্যক মানুষের জন্য, স্পেসিফাইড গ্রুপ অফ পিপলের জন্য ডাইরেক্ট ট্যাক্স অ্যাপ্লিকেবল। আর ইনডাইরেক্ট ট্যাক্স কি বলেছিলাম, সবার জন্য অ্যাপ্লিকেবল। যে ভিক্ষুক তাকেও ইনডাইরেক্ট ট্যাক্সের টাকা দিতে হবে, যে ভিখারি ভিক্ষা করে তাকেও ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? যে স্টুডেন্ট তার কোনো ইনকাম নেই, ভালো করে শোন, যে স্টুডেন্ট তার কোনো ইনকাম নেই, যে একজন স্টুডেন্ট তার কোনো ইনকাম নেই, সে একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেছে, তাকেও জিএসটি দিতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কি সবার জন্য অ্যাপ্লিকেবল না, কিছু সংখ্যক মানুষের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্সের টাকাটা তুই কি, ডাইরেক্ট ট্যাক্স বলছে ক্যান নট বি বার্ডেন, আর ইনডাইরেক্ট ট্যাক্স ক্যান বি শিফটেড। তাহলে ডাইরেক্ট ট্যাক্সের বোঝা কাকে বিয়ার করতে হবে? নিজেকে। আর ইনডাইরেক্ট এর টাকাটা তুই অন্য কারোর, ঠিক আছে, অন্য কেউ বোঝাটা বিয়ার করবে, ঠিক আছে? তো নিচে একটা এই যে নিচে যে এই যে এখানে যে ডিফারেন্স দিয়েছে ওই উপরটা পড়লেই হবে। নিচের যে এক্সাম্পলটা দিয়েছে না, সেই এক্সাম্পলটা তোদের বই থেকে তোলা, তাদের বই থেকে তোলা। আমি এটা না লিখলেও হবে, এটা যারা উঁচু ক্লাসে পড়ে, যাদের বড় থিওরি লিখতে, তাদের তো এমসিকিউ দরকার নেই। হ্যাঁ, তবে এখানে একটা এক্সাম্পল দেখ লেখা আছে, ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি লেখা আছে, ইনকাম ট্যাক্স, যেটা বললাম আগে, ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। আর কি লেখা আছে, প্রফেশনাল ট্যাক্স, বইতে লেখা আছে। তোদের বইতে লিখছে ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি, ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল কি লিখে জানিস, এক্সাইজ ডিউটি, জিএসটি, এইগুলো ইনডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। আচ্ছা, তোকে যদি বলে ডাইরেক্ট ট্যাক্সে কটা পার্টি থাকে বলতে পারবি? এটা ভালো কোশ্চেন। এখানে ডাইরেক্ট ট্যাক্সে কটা পার্টি থাকে বলতে পারবি? দুটো। কটা পার্টি থাকে? দুটো। কে? একটা গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট, আমি আর গভর্নমেন্ট, ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সে তিনটে পার্টি থাকে। কে কে? গভর্নমেন্ট থাকে, তারপর হচ্ছে মানে মালিক, আমি, আর যার থেকে নিচ্ছি জিনিস, ঠিক আছে তো? তাহলে মাথায় রাখতে পারবি তো, ডাইরেক্ট ট্যাক্সে দুটো পার্টি, ইনডাইরেক্ট ট্যাক্সে তিনটে পার্টি। পেমেন্ট অফ ট্যাক্স ম্যান্ডেটরি অর নট, বলছে ডাইরেক্ট ট্যাক্স পে করা ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি নয়। এই যে বলছে ইফ ডাইরেক্ট ট্যাক্স ইম্পোজ অন ট্যাক্স পেয়ার দেন হি মাস্ট পে। তোর উপর যদি ডাইরেক্ট ট্যাক্স লাগু হয় তখনই তোকে দিতে হবে। ভালো করে শুনুন স্যার, আমি টিউশন করে বছরে 48,000 টাকা কামাই, আমাকে দিতে হবে না ট্যাক্স? আমাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স যার উপর লাগু হবে, যার উপর ইম্পোজ হবে, তাকে দিতে হবে, ঠিক আছে তো? কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স পে করা, ইনডাইরেক্ট তো পে করতেই হবে তো। বলছে if purchaser does not purchase any goods then he will not pay tax। অর্থাৎ তুই যদি কোনো গুডস না কিনিস, ট্যাক্স দিতে হবে না। তো গুডস কিনলেই ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কালেকশন চার্জেস অফ ডাইরেক্ট ট্যাক্স ইজ comparatively less than the indirect tax. For collection of indirect tax many people have to be employed, ঠিক আছে তো? ফর দিস কালেকশন চার্জেস আর মোর, মানে বলছে ট্যাক্সের টাকা, ডাইরেক্ট ট্যাক্সের টাকা কালেক্ট করতে অনেক খরচা কম হয়, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের টাকা কালেক্ট করতে খরচাটা একটু বেশি হয়। বেসিস অফ চার্জ, ডাইরেক্ট ট্যাক্স চার্জেস অন ইনকাম, ওয়েলথ, এইগুলো লিখে ডাইরেক্ট ট্যাক্স কোন কোন জিনিসের উপর চার্জ করা হয়, ইনডাইরেক্ট ট্যাক্স কোন কোন জিনিসের উপর চার্জ করা হয়, ঠিক আছে? এইবার খুব ভাইটাল জিনিস পড়বো, তোকে পড়তে হবে ভাইটাল জিনিসটা। বলছে কি, আমরা যে ট্যাক্স করছি, কি ট্যাক্স করছি বল? আমরা যে ট্যাক্স করছি সেই ট্যাক্সটার নাম কি এতক্ষণ ধরে বললাম? কি ট্যাক্স? ইনকাম ট্যাক্স। বা কেউ যদি বলতো ডাইরেক্ট ট্যাক্স, তখন আমি বলতাম ডাইরেক্ট ট্যাক্সের এক্সাম্পল ইনকাম ট্যাক্স। মেইনলি আমরা বলছি ইনকাম ট্যাক্স। তা এই যে ট্যাক্স কি বলছি, ট্যাক্স একটা ল, ট্যাক্স একটা ল। প্রশ্ন ওঠে, এবং এই কোশ্চেনটা ওঠে না, এই কোশ্চেনটা দেবেই। বলবে যে আমরা যে ইনকাম ট্যাক্স করছি সেই ইনকাম ট্যাক্স আইনটার নাম, পরীক্ষায় বলতে পারি আমরা যে ইনকাম ট্যাক্সটা করছি সেই ইনকাম ট্যাক্স আইনটার নাম কি? বললাম বুঝলি, যেমন তোরা ল পড়াচ্ছিলাম, লতে যেমন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ফার্স্ট চ্যাপ্টার ছিল, ইন্ডিয়ান, আমরা যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট, আমরা যে কন্ট্রাক্ট করছি, তা কন্ট্রাক্ট সম্পর্কে আইন আছে, যেটা বলে ইন্ডিয়ান কন্ট্রাক্ট, ঠিক আছে? তেমনি পার্টনারশিপের একটা অ্যাক্ট হয়, পার্টনারশিপ অ্যাক্ট। এটা কি করছিস বল? এটা তুই কি বলছিস? এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের আইনটা কি বলবি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো তোকে যদি বলে যে তুমি যে ইনকাম ট্যাক্স করছো, তো ইনকাম ট্যাক্সের আইনটার নাম কি? তুই বলবি ইনকাম ট্যাক্স অ্যাক্ট। কি বলবি? ইনকাম ট্যাক্স
এক। এবার দেখ এখানে লিখেছে শর্ট টাইটেল এক্সটেন্ড অ্যান্ড কমেন্সমেন্ট সেকশন 1 মানে ধারা 1 নম্বর ধারায় এটা লেখা আছে, ট্যাক্সের 1 নম্বর ধারায়, ট্যাক্সের 1 নম্বর ধারায় লেখা আছে। তো তোকে যদি বলে ইনকাম ট্যাক্সের আইনটা কত নম্বর ধারায় বলা আছে, তোকে বলতে হবে 1 নম্বর ধারায়। খুব সুবিধা, মনে রাখার সুবিধা, 1 নম্বর। ইনকাম ট্যাক্সের আইনটা কত নম্বর ধারায় বলা আছে, 1 নম্বর ধারায়। এবার বলতে পারে যে ইনকাম ট্যাক্সের আইনটার নাম কি, বলবি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, কমা দিয়ে কি লেখা আছে 1961। স্যার 1961 কেন লিখেছে? কারণ হচ্ছে ইনকাম ট্যাক্স আইনটা আমাদের ভারতবর্ষে কবে এই আইনটা পাস হয়েছে, কি বললাম, এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কমা দিয়ে যে ইয়ারটা লেগেছে, ইয়ারটা মানে এই ইয়ার মানে কি কবে আইনটা পাস হয়েছে, কি বললাম, আইন কবে পাস হয়েছে। ঠিক আছে, আচ্ছা আইন পাস হওয়া আর সারা দেশে লাগু হওয়ার মধ্যে তফাৎ আছে, বুঝতে পারলি না? আমি তোকে বলছি আজকে ধর আজকের দিনে ধর দাঁড়িয়ে কোনো একটা আইন পাস হলো, শুনছিস কি বলছি, আজকে ধর ভারতবর্ষে কোনো একটা আইন পাস হলো, এই আইনটা দেশে যত জনগণ আছে সবার মধ্যে তো এই আইনটা অ্যাপ্লিকেবল করতে হবে। যেদিন আইন পাস হয় সেদিন অ্যাপ্লিকেবল হয় না, ওটা অ্যাপ্লিকেবল করতে আরো 6 মাস সময় লাগে। কেন জানিস 6 মাস সময় লাগে? কারণ ওই আইনটা তো পাস হলো, সবাইকে তো আইনটা ভালো করে বুঝতে হবে, সবাইকে বোঝাতে হবে, তারপর সবাইকে জানাতে হবে, তারপর তো ওটা টাইম লাগে। বুঝতে পারলি তো কি বললাম? আইন পাস হলেই সবার উপর লাগু হয় না। ঠিক আছে, আইন পাস হলেই সবার উপর লাগু হয় না। তো তোকে যদি এই কোশ্চেনটা তো দেবে কি, তোকে যদি বলে আমরা যে ইনকাম ট্যাক্স করছি, ইনকাম ট্যাক্সের আইনের নাম কি, কি বলবি? ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, 1961 সালে। এইবার আমি তোকে বলছি, আচ্ছা তোরা এটা জানিস, এমনি বলছি এটা লতে আছে তোরা বলছি, আহ আমাদের দেশে আমাদের তো বিশাল বড় একটা দেশ, আমাদের দেশে যত আইন আছে সমস্ত আইন সারা ভারতবর্ষে প্রযোজ্য, কিন্তু একটা রাজ্যে প্রযোজ্য হয় না, সেই রাজ্যটার নাম জানিস কি? বলতে পারবি? জম্মু এন্ড কাশ্মীর। জম্মু এন্ড কাশ্মীর আমাদের দেশে যত আইন আছে সমস্ত রাজ্যে অ্যাপ্লিকেবল, শুধু একটা রাজ্যে অ্যাপ্লিকেবল নয়, সেটা কি বলতো? জম্মু এন্ড কাশ্মীর। ঠিক আছে, তবে 2019 সালে বিজেপি গভর্নমেন্ট এসে ওরা একটা কি বলে একটা আর্টিকেল আছে, একটা আর্টিকেল থেকে মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে একটা আর্টিকেল আছে 370 তুলে দিয়েছে, তারপর কিন্তু এখন সমস্ত রাজ্যে এটা অ্যাপ্লিকেবল, সমস্ত রাজ্যে অ্যাপ্লিকেবল, ভোটও তো হয়েছে, মানে বিধানসভা ভোট ফোট হয়েছে সব। ঠিক আছে, মানে আমাদের দেশে যখন সংবিধান তৈরি হয়েছিল, দেশে যখন সংবিধান তৈরি হয়েছিল, সংবিধানে বলা ছিল সমস্ত রাজ্যের জন্য মানে আমাদের যে যতটা সমস্ত রাজ্যের জন্য একই নিয়ম হবে, কিন্তু জম্মু কাশ্মীরে ওই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না, যদি সেই রাজ্য যদি চায় তাহলেই অ্যাপ্লিকেবল হবে, নাহলে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, এটা আলাদা। ঠিক আছে, এটা বলা ছিল, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা ছিল। বলা ছিল যদি ও সেই দেশ যে মানে সেই রাজ্যটা যে চালাবে সে যদি চায় তাহলে ওটা নিতে পারে। ঠিক আছে, আচ্ছা দেখ ভালো করে শুনবি, মন দিয়ে কথাগুলো শুনবি। তো প্রশ্ন হলো তারা বলতো স্যার তাহলে আপনি যে বললেন যে আমাদের দেশে যত আইন আছে সব আইন সারা ভারতবর্ষে চালু, কিন্তু জম্মু কাশ্মীর চালু নেই, তাহলে ইনকাম ট্যাক্সের আইনটা কি জম্মু কাশ্মীর চালু আছে? হ্যাঁ, ইনকাম ট্যাক্সের আইনটা জম্মু কাশ্মীরে চালু আছে। ঠিক আছে, কি লিখেছে ভালো করে পড়, 2 নম্বর পয়েন্টটা পড়, কি লিখেছে, ইট এক্সটেন্ডস টু হোল অফ ইন্ডিয়া, মানে সারা ভারতে আইনটা চালু। কি বললাম বুঝতে পারলি? সারা ভারতবর্ষে এই আইনটা চালু। মানে জম্মু কাশ্মীর হচ্ছে এমন একটা স্টেট না, ওই স্টেটকে এক্সট্রা বেনিফিট দেওয়া হয়, ওই স্টেটকে এক্সট্রা বেনিফিট, ওই স্টেট তো মানে মোটামুটি এক্সট্রা বেনিফিট তো দিতেই হবে, অনেক রিজন আছে। ঠিক আছে, এক্সট্রা বেনিফিট দেওয়া হয়। তাহলে কি বললাম বল, এক একটা করে পড়। তাহলে তোকে যদি বলে আমরা যে ইনকাম ট্যাক্স করছি সেই ইনকাম ট্যাক্সটা কত নম্বর ধারায় বলা আছে? 1 নম্বর ধারায়। এবার তো পরীক্ষায় ইচ্ছা করে ভাবতে দেবে ইনকাম ট্যাক্সে 1 নম্বর, কার 1 নম্বর ধারায়? বলবে কি কোম্পানি অ্যাক্টের 1 নম্বর ধারা, মানে কোন অ্যাক্ট, মানে কোন আইনের 1 নম্বর ধারা? তো বলবে ইনকাম ট্যাক্স আইন। ভালো করে শুনবি, কোন আইন, তোকে ইচ্ছা করে বলবে কিন্তু কোন আইনের 1 নম্বর ধারা, তুই কি বলছিস ইনকাম ট্যাক্স, তো তোকে বলতে পারে জিএসটি আইন, জিএসটি আইনের 1 নম্বর ধারা নয়, ইনকাম ট্যাক্স আইনের 1 নম্বর ধারা। কোন আইন? আমাদের দেশে আইন অনেক আইন আছে, লেবার ল আছে, ইনকাম ট্যাক্স ল আছে, জিএসটি ল আছে, তারপর কন্ট্রাক্ট ল আছে, কোম্পানি ল আছে, পার্টনারশিপ ল আছে, বিভিন্ন ল আছে। কোন ল এর 1 নম্বর ধারায়? ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এটা সারা ভারতে প্রযোজ্য। এবার প্রশ্ন হলো, এবার কোশ্চেন করে, এই কোশ্চেনটা দেখ, ভুল করে ফেলে এই কোশ্চেনটা, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে, তাও বলেছে 1 আর 3 এর মধ্যে গুলিয়ে ফেলে। বলবে যে এই ইনকাম ট্যাক্সটা সারা ভারতে যে প্রযোজ্য হয়েছে কবে থেকে,
সবার উপর অ্যাপ্লিকেবল কবে থেকে হয়েছে? দেখ ডেটটা লিখেছে। কি লেখা আছে দেখ? ফার্স্ট ডে অফ এপ্রিল 1960। ভালো করে পড়বি কিন্তু এই ৩ টে পয়েন্ট মারাত্মক ইম্পর্টেন্ট। কবে মানে সারা ভারতে কবে অ্যাপ্লিকেবল হয়েছে এটা? সারা ভারতে কবে অ্যাপ্লিকেবল হয়েছে দেখ কি লেখা আছে? ফার্স্ট ডে বল কি লেখা আছে? ফার্স্ট এপ্রিল 1962। ফার্স্ট এপ্রিল 1962 কবে অ্যাপ্লিকেবল হয়েছে? ফার্স্ট এপ্রিল 1962। তাহলে ৩ টে পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? এবার বলছে কিছু ফিচার্স অফ ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের ফিচার্স গুলো একবার তুই দেখতে পারিস। কি বলছে? ইনকাম ট্যাক্স ইজ অ্যান অ্যানুয়াল ট্যাক্স অন ইনকাম। ইনকাম ট্যাক্স না বছরেই নেই। ইনকাম ট্যাক্স কি বললাম? ইনকাম ট্যাক্স হচ্ছে অ্যানুয়াল ট্যাক্স। অ্যানুয়াল ট্যাক্স মানে বুঝতে পারছিস তো? বছরেই নেওয়া হয় ইনকাম ট্যাক্স। বারবার নেওয়া হয় না, ঠিক আছে? ইনকাম ট্যাক্স বছরেই নেওয়া হয়। মানে ইনকাম ট্যাক্স এমন না যে তুই প্রতি মাসে নেবে, কোয়ার্টারলি মানে কি ৩ মাস অন্তর অন্তর নেবে বা ৬ মাস অন্তর অন্তর নেবে, না। ইনকাম ট্যাক্স বছরে নেওয়া হয়, ঠিক আছে? তাই লিখেছে ইনকাম ট্যাক্স ইজ অ্যান অ্যানুয়াল ট্যাক্স। অ্যানুয়াল ট্যাক্স অন ইনকাম। ইনকাম ট্যাক্স কিন্তু তুই যে মোট যে ইনকামটা করি, টোটাল যে ইনকামটা করি তার উপর কিন্তু ইনকাম ট্যাক্স ধার্য করা। এই ট্যাক্সটার টাকাটা বছরে নেয়। এবার স্যার কিভাবে এই ট্যাক্সের টাকাটা নেয়? প্রথমে ধর আজকে আমি যে পার্সন, আমার প্রথমে টোটাল যে আমি সারা বছরে যত টাকা কামালাম সেটাকে আগে ক্যালকুলেট করবো। সারা বছরে টোটাল কত টাকা কামালাম সেটা ক্যালকুলেট করবো। ক্যালকুলেট করার পর দেখবো আমাদের ইনকাম ট্যাক্স আইনে আমি যে টাকা ইনকাম তার উপর কত পার্সেন্ট হচ্ছে। ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে যে টাকাটা হবে সেই টাকাটা দেবো, একবারে দেবো। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এবার কি বলেছে? ২ নম্বর বলেছে ইনকাম ইজ ক্যালকুলেটেড উইথ রেফারেন্স টু আ প্রিভিয়াস ইয়ার অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন নাম্বার 3। আচ্ছা, এটা কি বলেছে? এই স্যার এই বুঝতে পারলাম না। প্রিভিয়াস ইয়ার কি? এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে লেখা আছে। সেকেন্ড চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার সম্পর্কে ডিসকাশন করা হয়েছে। সেকেন্ড চ্যাপ্টার, পরের চ্যাপ্টারে লেখা আছে প্রিভিয়াস। তারপর কি বলেছে? বলছে ইনকাম ইজ ক্যালকুলেটেড উইথ রেফারেন্স টু আ প্রিভিয়াস ইয়ার অ্যাজ ডিফাইন্ড ইন সেকশন 3। এখানে প্রিভিয়াস ইয়ার কি বলে? দেখো প্রিভিয়াস ইয়ারকে জাস্ট বাংলা বলেই তো ডিটেলসটা বলছি। প্রিভিয়াস ইয়ারকে বাংলায় বলে পূর্ববর্তী বছর। মানে ধর ধর এই বছর যে ইনকাম করব তার উপর ট্যাক্স গভর্নমেন্টকে কবে দেবো জানিস? আমরা এবছর যে টাকাটা ইনকাম করি তার উপর ট্যাক্স গভর্নমেন্টকে পরের বছর। এটাই নিয়ম। এই বছর যে টাকাটা ইনকাম করবো তার উপর ট্যাক্স গভর্নমেন্টকে কবে দেবো? পরের বছর। তাহলে প্রিভিয়াস ইয়ার কি? যেই বছরের ইনকাম, তাই তো? এটাই লিখেছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের। আর প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে? ৩ নম্বর ধারা। এটা কি ইম্পর্টেন্ট? এই যে প্রিভিয়াস ইয়ার কত নম্বর ধারায় বলা আছে? অবশ্যই ইম্পর্টেন্ট। সেটা পরের চ্যাপ্টারে তুই পড়বি তো। এখানে এত ডিটেলস দেওয়ার দরকার নেই। জাস্ট এমনি উপর করে পড়ে যাচ্ছে। ওখানে পরের চ্যাপ্টারে প্রিভিয়াস ইয়ার ডিটেলস এগুলো, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার ডিটেলস এগুলো বলছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের ৩ নম্বর ধারায় কি বলছে? যে বছরে আয় নির্ধারণ করা, মানে যে বছরের ইনকাম নির্ধারণ করা, যে বছরের ইনকাম, ধর এই বছরের ইনকাম, এই বছর যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স পরের বছর দেবো। তাহলে ইনকামটা কোন বছর ডিটারমাইন করলাম? এবছর, এই বছর। তো এই বছরের ইনকামটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। তো ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাসেসড ইন দ্য ফলোইং ইয়ার নোন অ্যাজ অ্যাসেসমেন্ট ইয়ার। আচ্ছা স্যার কি বলেছে লাইনটার মানে? এই বছর যে ইনকাম করব তার উপর ট্যাক্স কবে দেবো? পরের বছর দেবো। তার মানে যে বছরের ইনকামের কথা বলা হচ্ছে তাকে বলে প্রিভিয়াস ইয়ার, আর যেই বছর ট্যাক্স দেবো তাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। যেই বছর ট্যাক্স দেবো তাকে বলে অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে বুঝতে পারলি কি বললাম? যেই বছর ট্যাক্স দেবো তাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার বুঝতে পারলি, অ্যাসেসমেন্ট ইয়ার বুঝতে পারলি। এইবার এখানে কিছু কথা বলেছে দেখ এখানে। হ্যাঁ, তবে একটা কথা বলে দিচ্ছি, এইটা পরের চ্যাপ্টারের পুরো ব্যাপারটা কিছুই নেই, পরের চ্যাপ্টারের সঙ্গে মিক্স করা আছে। তুই এই বছর যে টাকাটা ইনকাম করি তার উপর ট্যাক্স কবে দিবি? পরের বছর। তার মানে কি বুঝতে পারলাম? আজকে আমি এবছর যত টাকা ইনকাম করবো তার উপর ট্যাক্স পরের বছর দেবো। কিন্তু এর কিছু ব্যতিক্রম মানে এক্সেপশন আছে। এক্সেপশন মানে কি? এমন কিছু মানুষ আছে যারা এবছর ইনকাম করলে এবছরই ট্যাক্স দেবে। কি বললাম বুঝতে পারলি? আইন পড়ছিস তো, আইনের তো মানে ওদের জায়গাগুলো দেখতে হবে। আইনের তো কিছু খাতও থাকবে, বুঝলি তো? এই যে এক্সেপশন থাকবে। তুই আইন যখন পড়বি আইনে তো কিছু এদিক ওদিক থাকবে। আজকে তো আমি এবছর যে টাকাটা কামাবো তার উপর ট্যাক্স কবে দেবো? পরের বছর দেবো। এবার একটা সিম্পলি ভাবো, আমি এবছর টাকাটা কামালাম, ধর এবছর ধর 6 মাস এবছর ধর এখানে চাকরি বাকরি করলাম। চাকরি করে আমার ইউএসএ ধর পোস্টিং হয়ে গেল। আর কোনদিন আসবো না এই দেশে, আর কোনদিন এদেশে আসবো না। তার মানে কি বলেছি? আমি এই বছর যে টাকা কামাবো তার উপর ট্যাক্স পরের বছর দেবো। পরের বছর কোথায় আছে? ইউএসএ। তাহলে ট্যাক্সটা মারবে, ট্যাক্সটা দিলাম না। তো সরকার বলে দিয়েছে
সবার জন্য নিয়ম নেই, এই নিয়ম কিছু চেঞ্জ হয়ে যাবে, নিয়ম কিছু চেঞ্জ হয়ে যাবে। বলছে এমন কিছু এক্সাম্পল তৈরি করেছে গভর্নমেন্ট, বলছে যে এমন কিছু ঘটনা আছে তুমি এবছর ইনকাম করলে এবছরই ট্যাক্স। এইগুলো ডিটেলস জানতে ইচ্ছা করছে, ডিটেলস জানবো পরের চ্যাপ্টারে আছে, খুব ডিটেলস আছে পরের চ্যাপ্টারে, ঠিক আছে তো? মানে কিছু শুধু আমি এরকম একটা কথা বললাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে, এরকম আরো অনেক এক্সাম্পল আছে, আরো অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে? যেমন ধর আমি একটা এক্সাম্পল বলি, দেখবি বিদেশ থেকে অনেকে জাহাজ নিয়ে আসে, জানিস? বিদেশ থেকে অনেকে জাহাজ নিয়ে, জাহাজ বুঝিস, জাহাজ তো বুঝতে পারছিস তো? আরে জাহাজ কি হয়, বিদেশ থেকে মালগুলো যখন আমার দেশে আসে, আজকে যে জাহাজটা আদার লন্ডন থেকে যে জাহাজটা আসে, সেই জাহাজ যে আগামী যে পরের বছরই আসবে কোনো কথা নেই, হয়তো আবার 10 বছর বা 15 বছর পরে জাহাজটা আসে, নাও আসতে পারে, ঠিক আছে তো? তো ব্যাপার আছে। তো সরকার বলছে যে তুমি আমার দেশে মালটা নামালে, তার মানে তুমি তো কিছু ইনকাম করলে, ট্যাক্স দাও। সঙ্গে সঙ্গে কাজ করতে হবে এগুলো, সঙ্গে সঙ্গে। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু এটা যে এক্সেপশন, এবছর ইনকাম করলে তার ট্যাক্স আমরা পরের বছর দিই, এটা জেনারেল সেন্স। কিছু কিছু এর কিছু এক্সেপশন আছে। এই বছর ইনকাম করলে তার উপর ট্যাক্স এই বছরই দিয়ে দেবে, প্রিভিয়াস ইয়ারে এর ট্যাক্স প্রিভিয়াস ইয়ারে নেওয়া হবে। অর্থাৎ কিছু কিছু কেসে কি হয়, প্রিভিয়াস ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার সেম হয়। আমরা পরের চ্যাপ্টারে এটা ডিটেলসে আলোচনা করব, এখন অত করে লাভ নেই। বলছে ট্যাক্স ইজ লেভিড অন সাচ ইনকাম এট দ্য রেট অ্যাপ্লিকেবল ফর সাচ অ্যাসেসমেন্ট ইয়ার, ঠিক আছে? বলছে ট্যাক্সটা লেভি মানে ট্যাক্স ধার্য করা হবে অন সাচ ইনকাম, ওই ইনকামের উপর ট্যাক্সটা ধার্য করা হবে, একটা রেট অ্যাপ্লিকেবল ওই অ্যাসেসমেন্ট ইয়ারে কি রেট আছে। ধর সাপোজ ধর আগের বছর কি ইনকাম করেছিলাম, তার ট্যাক্স কবে দেবো, এই বছর দেবো। তাহলে দেখতে হবে এই অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্সের রেটটা কি আছে, এই অ্যাসেসমেন্ট ইয়ারের রেট অনুযায়ী দেবো, ঠিক আছে? অন্য কোনো অ্যাসেসমেন্ট ইয়ার যাবো। While normal rate of tax are prescribed by the Finance Act, a special rate of tax are specified Income Tax Act. ভালো করে শোন, এই যে নর্মাল রেট অফ ট্যাক্স, আমাদের দেশে না ট্যাক্সের দুটো রেট আছে, ট্যাক্সের দুটো রেট, একটা একটা দুটো রেট আছে। এই যে বলছে নর্মাল রেট অফ ট্যাক্স প্রেসক্রাইব ফাইন্যান্স অ্যাক্ট, নর্মাল রেট অফ ট্যাক্সটা কোথায় প্রেসক্রাইব করা হয়, ফাইন্যান্স অ্যাক্টে। আর স্পেশাল রেট অফ ট্যাক্স স্পেসিফাইড করা হয় কোথায়, ইনকাম ট্যাক্স অ্যাক্টে। তাহলে তোকে যদি পরীক্ষায় যদি কখনো কোশ্চেন দেয় যে নর্মাল রেট অফ ট্যাক্স কোথায় প্রেসক্রাইব করা আছে, কোথায় বলা আছে, কোন আইনে বলা আছে নর্মাল রেট অফ ট্যাক্স, নর্মাল রেট অফ ট্যাক্স ফাইন্যান্স অ্যাক্টে বলা আছে। কি বললাম, এটা পরীক্ষা দেয় কিন্তু, আমি দেখেছিলাম আগের বার। নর্মাল রেট অফ ট্যাক্স, নর্মাল রেট অফ, এখন তো বলতে হয়েছে নর্মাল রেট বুঝি না, বলতে পারিস নর্মাল রেট অফ ট্যাক্স বুঝি না, স্পেশাল রেট অফ ট্যাক্স বুঝি না। দেখ লটারির নাম কি, লটারি, লটারি শুনি অনেকে লটারি থেকে টাকা যেতে, লটারি থেকে টাকা যেতে। আজকে ধর ধর বলি বাবাকে বলি বাবা দাও তো আজকে 100 টাকা, ধর বাবা 100 টাকা দিয়ে দেবে, সাপোজ 100 টাকা দিয়ে দেবে, 100 টাকা দিলি। তোর কি মনে হলো, তোর কি মনে হলো 100 টাকা দিয়ে লটারি কেটে? এবার কি মনে হলো তোর ভাগ্যটা খুব ভালো, বলছি ভাগ্যটা খুব ভালো, তুই 100 টাকা লটারি কাটলি, দেখি 1 কোটি টাকা জিতে গেলি। সাপোজ 1 কোটি টাকা জিতে গেলি, সাপোজ, তোর তো কোনো ইনকাম নেই, তুই বলি এবার যে 1 কোটি টাকা জিতে গেলি, গভর্নমেন্ট বলে দাও ট্যাক্স দাও। তুই বলবি কি বাবা আমার তো কোনো ইনকামই নেই, আমি কেন ট্যাক্স দেবো, আমি তো কোনো ইনকামই করি, গভর্নমেন্টকে ট্যাক্স দেবো? গভর্নমেন্ট বলছে না, গভর্নমেন্ট বলছে এখানে নিয়ম চেঞ্জ, নিয়ম চেঞ্জ, বলছে এখানে তোমার ট্যাক্স দিতেই হবে। বলছে তুমি লটারি থেকে টাকা কামিয়েছো, তাই তো? লটারি থেকে তুমি টাকা কামিয়েছো, এখান থেকে লটারি থেকে কেউ টাকা কামায় না, গভর্নমেন্ট তার উপর তুই কত ইনকাম করে দেখবে না, 30% ট্যাক্স দেবে, 30% ট্যাক্স দেবে, 30% ট্যাক্স নেবে গভর্নমেন্ট, বুঝতে পারলি তো? লটারি থেকে টাকা কামায়, তাই এটাকে কি ইনকাম বলে, এটাকে বলে স্পেশাল 30%। সে চলে যাবে, চলে যাবে, চলে যাবে, না যাওয়ার কি আছে? বুঝতে পারলি তো? এই যে আইপিএল, আইপিএল খেলা হয়, নাম শুনিস? আইপিএল খেলা নাম শুনিস? আইপিএল খেলা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কিছুদিন আগে হয়েও গেল। তো আইপিএল এ দেখবি ওখানে দেখবি খেলা, টিভিতে যখন খেলা চলে তখন খুব অ্যাড দেয়, ডিম ইলেভেন খুব অ্যাড দেয় না? দেখি সবাই অ্যাড দেয়, ডিম সমস্ত প্লেয়াররা অ্যাড দেয়। ওই ডিম ইলেভেনে অনেকেই টাকা পয়সা লাগায়, অনেকেই টাকা পয়সা লাগায়, ঠিক আছে? অনেকেই টাকা পয়সা লাগায়। তো ধর কেউ টাকা পয়সা লাগালো, ধর ওখানে বিভিন্ন রকমের প্ল্যান আছে। ধর 26 টাকা লাগালো, 26 টাকায় মানে সে মেগা কন্টেস্ট হয়, 26 টাকা লাগালো, ধর 2 কোটি টাকা পেয়ে গেল। জিতলে 26 টাকা লাগালো, ধর 2 কোটি টাকা পেয়ে গেল। অনেক প্রতিদিনই তো জিতছে লোকে, প্রতিদিনই জিতছে, কেউ না কারণ ভাগ্যে তো বলছে, খুলছে তো। 26 টাকা লাগালো, 2 কোটি টাকা পেয়ে গেল, ঠিক আছে? 26 টাকা লাগিয়ে 2 কোটি টাকা পেয়ে গেল। এবার যে 2 কোটি টাকা পেয়ে গেল, তাহলে কি হলো, গভর্নমেন্ট বলে দাও ট্যাক্স দাও, ট্যাক্স নিয়ে চলে যাবে, ঠিক আছে? 7 লাখ টাকা। ঠিক আছে তো? তো হয়েছে তো, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে কি বললাম, যেটা বলছিলাম
তাহলে কিছু কিছু স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট বসে। কি বললাম? স্পেশাল ইনকাম কোনটা? লটারি, এটা হচ্ছে স্পেশাল ইনকাম। এরকম স্পেশাল ইনকামের উপর স্পেশাল। আচ্ছা তুই বল এটাকে কেন স্পেশাল ইনকাম বললাম, বা এটাকে ক্যাজুয়াল ইনকাম অনেকে বলে। ক্যাজুয়াল ইনকাম মানে কি? মানে এই দেখ, এই লটারি মানে কি? শর্ট মানে খুব সহজে বড়লোক হতে পারিস, আবার তুই টাকা নাও জিততে পারিস। এটাকে ক্যাজুয়াল ইনকাম বলে। আর এই যে তুই আজকে তোর ব্যবসা করে টাকা কামাচ্ছে, কেউ চাকরি করে টাকা কামাচ্ছে, এটা কি ক্যাজুয়াল ইনকাম? এটা কি ক্যাজুয়াল? এটা ক্যাজুয়াল ইনকাম নয় কিন্তু। এটা কিন্তু দেখ, তুই যে ধর লটারি কাটলি, লটারি কেটে তোর টাকা আসতেও পারে, নাও আসতে পারে, নাও আসতে পারে। কিন্তু চাকরি করতে গেলে টাকা তো আসবে। তার মানে কোনটা ক্যাজুয়াল ইনকাম, কোনটা নর্মাল ইনকাম, বুঝতে পারলি তো? চাকরি করে ইনকাম, ব্যবসা করে ইনকাম, এগুলো কি নর্মাল ইনকাম। ঠিক আছে? চাকরি করে ইনকাম, ব্যবসা করে ইনকাম, এটা হচ্ছে নর্মাল ইনকাম। কিন্তু তোর ইয়ের ইনকামটা কি ইনকাম? যেটা তোর লটারি ইনকাম, এটা তো নর্মাল ইনকাম না, এটা ক্যাজুয়াল ইনকাম বা স্পেশাল ইনকাম। যেটা খুব সহজে বড়লোক হওয়া যায়, স্পেশাল ইনকাম। ঠিক আছে তো? তো দেখ, আবার খুব সহজে বড়লোক হতে পারিস, খুব সহজে ভিখারি হতে পারিস। ঠিক আছে তো? তার মানে কি বললাম? তাহলে তোকে বলে নর্মাল ইনকামের উপর কি রেট বসবে? নর্মাল রেট। নর্মাল ইনকামে নর্মাল রেট, আর ক্যাজুয়াল ইনকামে ক্যাজুয়াল রেট তো হয় না, স্পেশাল রেট। দেখ তো কি লিখেছে এখানে, বলছে হোয়াইল নর্মাল রেট অফ ট্যাক্স, নর্মাল রেট কোথায় প্রেসক্রাইব করা থাকে? ফাইন্যান্স অ্যাক্টে। আর স্পেশাল রেট কোথায় প্রেসক্রাইব করা থাকে? ইনকাম ট্যাক্স অ্যাক্টে। ঠিক আছে? শোন আমি কি বললাম কথাটা শোন। তোকে যদি বলে নর্মাল রেট কোথায় প্রেসক্রাইব করা থাকে? ফাইন্যান্স অ্যাক্টে। নর্মাল রেট কোথায় প্রেসক্রাইব করা থাকে? ফাইন্যান্স অ্যাক্টে। আর স্পেশাল রেট কোথায় প্রেসক্রাইব করা থাকে? ইনকাম ট্যাক্স অ্যাক্টে। আচ্ছা, ট্যাক্স ইজ লেভিড অন এভরি পার্সন। ট্যাক্স কার উপর ধার্য করা? ট্যাক্স প্রতিটা পার্সনের উপর ট্যাক্স ধার্য করা। তাহলে আমি কিন্তু এইখান থেকে ফিচার্সের উপর থেকে অনেক এমসিকিউ আসবে। এরপরে পয়েন্ট বলছে হু হ্যাজ পাওয়ার টু লেভি অ্যান্ড কালেক্ট ট্যাক্স। মানে ট্যাক্স কে লেভি করতে পারে, ট্যাক্স কে কালেক্ট করবে। ঠিক আছে? ট্যাক্স কে কালেক্ট করবে আর ট্যাক্স কে ধার্য করবে। হু হ্যাজ পাওয়ার, কার ক্ষমতা আছে, ট্যাক্স কালেক্ট করার এবং ট্যাক্স ধার্য করার? না, গভর্নমেন্ট। এবার কি বলে এখানে দেখেন লেখাটা পড়বে। হ্যাঁ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। জানিস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কোনটা? মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে বাংলায় কি বলে জানিস? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া শুনেছিস না? কি? বাংলা বলতে পারবো না, বাট জানি। তাই তো? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া জানিস? আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে, তাই আমাদের ভারতবর্ষের সংবিধান। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে হচ্ছে গ্র্যাজুয়েশন করলে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে একটা সাবজেক্ট করতে হবে। ঠিক আছে? ভালো জিনিস, ভালো সাবজেক্ট। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ভারতের সংবিধান। মানে এটা একটা মানে তোর কি বলবো, এই পলিটিক্যাল নিয়ে করা, মানে এটা জানাও দরকার প্রতিটা মানুষেরই। ইন্ডিয়ার সংবিধান তুই দেখবি, তোর যে বই কিনেছিস, প্রতিটা যে বই কিনেছিস না, বইয়ের ফার্স্ট পেজে লেখা আছে। দেখ, বইয়ের ফার্স্ট পেজে লেখা আছে, দেখ, একদম ফার্স্ট পেজে লেখা ভারতীয় সংবিধান। লিখিস তো? বাংলা বই বাংলায় লেখা আছে, ইংলিশ বইতে ইংলিশ। সব বইতে লেখা থাকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে? দেখ, তার মানে কি বলছে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য প্যারেন্ট ল। তার মানে প্যারেন্ট মানে মেন ল, আমাদের দেশের মেন ল হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এনি ল ক্যান বি মেড ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে যত লই তৈরি হোক না, প্রোভাইডেড ইট ইজ পারমিটেড বাই দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের অনুমতি ছাড়া তৈরি হবে। আমাদের দেশে যে সংবিধান, বিশাল বড় একটা সংবিধানের বই আছে, ওর মধ্যে লেখা আছে দেশে কি কি করতে পারবে না করতে পারবে সমস্ত জিনিস। হ্যাঁ, কথা চলছে যে দেশের সংবিধানটাকে হয়তো কিছু চেঞ্জ করার কথা চলছে। বিজেপি গভর্নমেন্ট বলছে কিছু চেঞ্জ করতে পারে। তো যাই হোক, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি? প্যারেন্ট ল। ঠিক আছে তো? তো আমাদের দেশে যত লই তৈরি হবে, ঠিক আছে, সেটা কার পারমিশনে তৈরি হতে হবে? দেশের ল, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের পারমিশন খেলে কিন্তু ল তৈরি হতে হবে। এবার একটা কথা বলছে আর্টিকেল 265, কিছু মুখস্থ করতে জাস্ট নলেজ পারপাসের জন্য বলছে। আর্টিকেল 265 এ কি বলেছে? নো ট্যাক্স শ্যাল বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট দ্য অথরিটি অফ ল। এই যে অথরিটি অফ ল আছে, এদের পারমিশন ছাড়া কোনো রকমের কোনো ট্যাক্স ধার্য করা যাবে না, বা কোনো রকমের কোনো ট্যাক্স কালেক্ট করা যাবে না। এদের পারমিশন ছাড়া কোনো রকম কোনো ট্যাক্স ধার্য করা যাবে না বা কালেক্ট করা। লেভি মানে ধার্য। আর্টিকেল 246 কি বলেছে? কনস্টিটিউশন গিভেন পাওয়ার, মানে ভারতের সংবিধান মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন পাওয়ার দিয়েছে। কাকে পাওয়ার দিয়েছে? গিভেন পাওয়ার টু লেভি ভেরিয়াস কাইন্ড অফ ট্যাক্স উইথ দ্য হেল্প অফ শিডিউল 7। মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। ঠিক আছে? পাওয়ার দিয়েছে যে ভেরিয়াস কাইন্ড অফ ট্যাক্স। ঠিক আছে? তুমি ভেরিয়াস কাইন্ড অফ ট্যাক্সের পাওয়ার দিয়েছে শিডিউল 7 এর সাহায্যে। কে দিয়েছে পাওয়ারটা? কে দিয়ে? ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 246 এ বলে দিয়েছে
ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভেন পাওয়ার টু লেভি ভেরিয়াস কাইন্ড অফ ট্যাক্স, ঠিক আছে, মানে বিভিন্ন রকমের ট্যাক্স তুমি ধার্য করতে পারো শিডিউল 7 এর সাহায্যে। এবার শিডিউল 7 এ কি বলা আছে দেখ, নিচে লেগে শিডিউল 7 এ কি লেখা আছে। শিডিউল 7 এ তিনটে লিস্টের কথা বলা আছে, তিনটে লিস্টের কথা বলা আছে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। লিস্ট 1 এ হচ্ছে কি লেখা আছে, ইউনিয়ন লিস্ট। লিস্ট 2 তে বলেছে স্টেট লিস্ট, আর ইউনিট 3 তে লিস্ট 3 তে বলেছে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। লিস্ট 1 এ বলছে ইউনিয়ন লিস্ট। ইউনিয়ন লিস্ট কার আন্ডারে পড়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। ইউনিয়ন লিস্ট কার আন্ডারে পড়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট এই ট্যাক্স সম্পর্কে এই সমস্ত ল তৈরি করবে এবং ট্যাক্সের টাকা কালেক্ট করবে, এর সেন্ট্রাল গভর্নমেন্ট। ট্যাক্স মানে আমাদের যে সংবিধান বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে দিয়েছে, ইউনিয়ন লিস্টকে বলে দিয়েছে যে দেখো ইউনিয়ন লিস্ট কাদের আন্ডারে পড়বে, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট ল তৈরি করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট তুমি ল তৈরি করবে এবং ট্যাক্সের টাকা কালেক্ট করবে। এবার 2 নম্বর পয়েন্ট বলছে লিস্ট 2 কি বলছে, স্টেট লিস্ট। স্টেট 2 কি বলছে, লিস্ট 2 কি বলছে, স্টেট লিস্ট। স্টেট লিস্টটা কি, স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট ল তৈরি করবে এবং ট্যাক্সের টাকা কালেক্ট করবে। আর লিস্ট 3 কি বলছে, কনকারেন্ট, এটা বোথ গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্ট। এরা কি করে মেনলি, আমি প্রথমে বলছিলাম লিস্ট 3 টা কি হচ্ছে, প্রপার্টি ট্যাক্স আর হাউস ট্যাক্স। প্রপার্টি ট্যাক্স আর হাউস ট্যাক্স। এবার দেখ এখানে দেখ সেন্ট্রাল গভর্নমেন্ট, দেখ সেন্ট্রাল গভর্নমেন্ট কোন কোন ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোন কোন ট্যাক্স পড়ে আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোন কোন ট্যাক্স পড়ে। সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু ট্যাক্স নেবে, দেখ ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকাম, এগ্রিকালচার মানে জানিস, এগ্রিকালচার মানে কি? এগ্রিকালচার মানে কি, এগ্রিকালচার মানে কৃষিকাজ। কৃষিকাজ থেকে যদি কোনো ইনকাম করিস তুই মানে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত ইনকামের উপরই ট্যাক্স নেবে, কিন্তু এগ্রিকালচার ইনকামের উপর যদি কোনো এগ্রিকালচার ইনকাম হয় তার উপর ট্যাক্স কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় না, ঠিক আছে। কি বললাম, এগ্রিকালচার ইনকামের উপর যে ট্যাক্স হয় সেই ট্যাক্স কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় না, স্যার কে নেয়, এটা স্টেট গভর্নমেন্ট। এটা স্টেট গভর্নমেন্ট, মানে কিছু কিছু ট্যাক্স, কিছু কিছু ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, কিছু কিছু ট্যাক্স স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। এগ্রিকালচার ইনকাম, তুই যদি কোনো গ্রাম অঞ্চলে যদি কোনো কৃষিকাজ করিস, মানে এগ্রিকালচার করলি, এগ্রিকালচার করে যদি কোনো ইনকাম হয়, এগ্রিকালচার ইনকাম যদি হয় তার উপর তো একটা ট্যাক্স হবে, সেই ট্যাক্সের টাকাটা স্টেট গভর্নমেন্ট নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে না। বোঝা গেল। 2 নম্বর পয়েন্ট। তাই জন্যই মমতা ব্যানার্জি ক্রিসমাস আচ্ছা দেখ শোন, শোন নেক্সট বলছে কাস্টম ডিউটি। শোন কাস্টম ডিউটি, কাস্টমস, কাস্টমস এর উপর ট্যাক্স কে নেবে, সেন্ট্রাল। কাস্টমের টাকা তো অবশ্যই সেন্ট্রাল নেবে, এর কোনো স্টেট পাবে না। এক্সাইজ ডিউটি, ঠিক আছে, এক্সাইজ ডিউটি অন পেট্রোলিয়াম প্রোডাক্ট এন্ড টোবাকো, ঠিক আছে। এক্সাইজ ডিউটি অন পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোলিয়াম প্রোডাক্ট বুঝিস তো, পেট্রোলিয়াম যে সমস্ত প্রোডাক্ট হয় বা টোবাকো যেগুলো হয়, এর উপর, এর উপর যে এক্সাইজ হয় এই টাকাগুলো কে নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। পেট্রোলিয়াম প্রোডাক্ট, 5 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে, পরে জানবি আস্তে আস্তে, একদিন তো রিসার্চ করে জানতে পারবি। 5 ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে। আচ্ছা শোন, এইগুলো নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট কি বলছে দেখ, এগ্রিকালচার ইনকাম উপর ট্যাক্স স্টেট গভর্নমেন্ট নেবে। ইলেকট্রিসিটি ডিউটি, ইলেকট্রিসিটি ডিউটির উপর যে ট্যাক্স হয় এটা কে নেবে, এটা স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট নেবে। ট্যাক্সেস অন ভেহিকেল, ভেহিকেলের উপর যে ট্যাক্স হয়, ঠিক আছে, এটাকে নেবে স্টেট গভর্নমেন্ট নেবে। টোল ট্যাক্স, টোল ট্যাক্স বুঝছিস নিশ্চয়ই, গাড়ি থাকলে দেখবি গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিস, টোল ট্যাক্স নিচ্ছে, বড় বড় হাইওয়ে দিয়ে টোল ট্যাক্স নিচ্ছে, এটা টোল ট্যাক্সের টাকাটা কে নেয়, স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট নেয়। প্রফেশনাল ট্যাক্স, প্রফেশন ট্যাক্স, প্রফেশন ট্যাক্স কে নেবে, স্টেট গভর্নমেন্ট নেবে। স্ট্যাম্প ডিউ, দেখি বড় বড় ফ্ল্যাট কিনলে বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, ঠিক আছে, স্ট্যাম্প ডিউটি দিতে হবে, ঠিক আছে। তো তাহলে তো এগুলো কে নেবে, সব স্টেট গভর্নমেন্ট নেবে। এবার যে এক্সাইজ অন লিকার ফর হিউম্যান কনজাম্পশন, কি লেখা আছে, পেট্রোলিয়াম, ভালো করে শুনবি, পেট্রোলিয়াম প্রোডাক্ট, মনোযোগ সহকারে শুনবি, পেট্রোলিয়াম প্রোডাক্ট বা টোবাকো, এই সমস্ত জিনিস যদি তৈরি হয়, পেট্রোলিয়াম প্রোডাক্ট যদি তৈরি হয়, বা টোবাকো, টোবাকো বুঝলি কোনগুলো, টোবাকো 18 বছরের বাচ্চাদের নিচে খাওয়া বারণ, বুঝতে পারলি তো, এইগুলোকে বলা হয় টোবাকো, বুঝতে পারলি তো। তো পেট্রোলিয়াম প্রোডাক্ট বা টোবাকো এই সমস্ত জিনিসের তৈরি হয়, তার উপর গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি নেয়। এই এক্সাইজ ডিউটি কার থেকে নেবে, যারা তৈরি করে তার থেকে গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি নেবে, এটা এই টাকাটা কে নেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু এই যে বলছে এক্সাইজ অন লিকার ফর হিউম্যান কনজাম্পশন, বুঝতে পারছি, লিকার ফর হিউম্যান কনজাম্পশন, বুঝলি লিকার ফর হিউম্যান কনজাম্পশন মানে কি, লিকার ফর হিউম্যান কনজাম্পশন মানে বলতে পারবি কি, লিকার ফর হিউম্যান কনজাম্পশন কি জিনিসটা, দারু, ঠিক আছে তো, লিকার ফর হিউম্যান কনজাম্পশন, ঠিক আছে, দারু মানে যেটা বলা হয় আর কি, বুঝতে পারলি তো, হার্ড ড্রিঙ্কস, ঠিক আছে, হার্ড ড্রিঙ্কস এর ওপর, হার্ড ড্রিঙ্কস এর ওপর এক্সাইজ, এই জিনিসটা তৈরি হবে তার উপর গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি নেই। কোন গভর্নমেন্ট নেই এটা, এইটা কার আন্ডারে, এটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে। এই যে আমাদের স্টেটে
প্রচুর ইনকাম। কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ইনকাম করে জানিস তো? দারু। দারু থেকে সবচাইতে বেশি ইনকাম করে, সবচাইতে বেশি ইনকাম করে। এখান থেকে ট্যাক্সের টাকা সবচাইতে বেশি তোলে। কিছু কিছু দিন, বিশ্বকর্মা পুজোর দিন, তারপর কিছু কিছু দিন দশমীর সময়। তো বলছি আর কি, মানে এখান থেকে কিন্তু এটা এটা এখান থেকে কিন্তু, তবে কিছু কিছু স্টেটে এটা ইল্লিগাল। কিছু কিছু দুটো আমি যতদূর জানি, দুটো মানে বিহার স্টেটে কিন্তু এটা পুরো ইল্লিগাল। বিহারে সব খাওয়া হয়। না বলছি বিহারে কিন্তু এটা ইল্লিগাল। আচ্ছা দেখ শোন, তাহলে বলে দিলাম। এবার দেখ কি বলেছে, তাহলে জিএসটি ইজ লেভিড নাও ইন প্লেস অফ এক্সাইজ ভ্যাট সার্ভিস ট্যাক্স অ্যাজ পার আর্টিকেল 246A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখ আমাদের দেশে যখন সংবিধান তৈরি হয়েছিল তখন জিএসটি বলে কিছু লেখা ছিল না। আমাদের দেশে এই যে এখন এই যে এখন তোরা পড়ছিস জিএসটি, 5-6 বছর ধরে জিএসটি পড়া হচ্ছে, ঠিক আছে? জিএসটি অ্যাকচুয়ালি চালু হয় 2017 সালে। আগে জিএসটি ছিল না। আগে জিএসটি ছিল না, ঠিক আছে? আগে জিএসটি ছিল না। আগে কি ছিল? আগে এক্সাইজ ডিউটি ছিল, ভ্যাট ছিল, ঠিক আছে? সার্ভিস ট্যাক্স ছিল। এই সমস্ত আগে যত রকমের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স তুলে দিয়েছে। সব ইনডাইরেক্ট ট্যাক্স তুলে দিয়ে একটাই ট্যাক্স থেকে, সেটা হচ্ছে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আমাদের দেশে বিজেপি গভর্নমেন্ট এসার পর বলেছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স ভালো জিনিস, অনেক সিম্পলিসিটি হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ঠিক আছে? তাহলে কি বললাম? জিএসটি ইজ লেভিড নাও ইন প্লেস অফ, আগে এক্সাইজ ছিল, ভ্যাট। ভ্যাট মানে কি? ময়লা ফেলে সেটা ভ্যাট? ওই ভ্যাট না, ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এক্সাইজ, ভ্যাট, একটা তো কাস্টমস, একটা এক্সাইজ মানে কোনো প্রোডাক্ট তৈরি হবে তার উপর যে ইয়ে নেবে, এক্সাইজ নাই, ঠিক আছে? তো এক্সাইজ, ভ্যাট, সার্ভিস ট্যাক্স, আগে এই রকমের এই সমস্ত ট্যাক্স ছিল। এখন সমস্ত ট্যাক্স তুলে দিয়ে নতুন ট্যাক্স নিয়েছে জিএসটি। অর্থাৎ আগে যত ইনডাইরেক্ট ট্যাক্স ছিল সব ইনডাইরেক্ট ট্যাক্স তুলে দিয়ে এখন জিএসটি নিয়েছে। এটা কোন ভারতীয় সংবিধান কত নম্বর আর্টিকেলে বলে? 246A তে বলা আছে। এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের দেশের ল কিভাবে তৈরি হয়? জানিস আমাদের দেশের ল কিভাবে তৈরি হয়? যে কোনো ল, যে কোনো ল কিভাবে তৈরি হয় জানিস? যে কোনো ল কিভাবে তৈরি হয়? দেখ এখানে আমি একটা সুন্দর করে একটা চার্ট করেছি, মানে পুরো ব্যাপার গল্পটাকে ছোট করার চেষ্টা করেছি। কোন মানে কোনো একটা ল তৈরি হয়, কি করে ল তৈরি হবে? তো দেখ এখানে ড্রাফট, ড্রাফট মানে বুঝিস? ড্রাফট মানে একটা কাগজে লেখা হবে। মানে ধর সাপোজ ধর কোনো একটা জিনিস, কোনো একটা বিষয় ল তৈরি হতে হবে, ল, কোনো একটা বিষয় ল তৈরি নিয়ে আলোচনা হচ্ছে, ল তৈরি হতে হবে, তাহলে সেটা কি হবে? এই লটা নিয়ে একটা ডিসকাশন হবে। সাপোজ ধর এই যে জিএসটি আইন তৈরি হয়েছিল, জিএসটি আইন কিভাবে তৈরি হয়েছে? এরকমই তো একটা কথাবার্তা চলছিল যে জিএসটি আইন তৈরি করবে বলে। তার মানে এইটা নিয়ে একটা ড্রাফট, একটা জায়গায় ড্রাফট একটা লেখা হয়েছিল। এই যে লিখেছে, পাবলিকের সঙ্গে ডিসকাশন করা হয়, ঠিক আছে? পাবলিকের সঙ্গে ডিসকাশন, ওপিনিয়ন, বিভিন্ন এক্সপার্ট থাকবে। তো সমস্ত কিছু করে একটা ড্রাফট তৈরি। সবার প্রথম কোনো ল তৈরি করতে গেলে একটা ড্রাফট তৈরি করবে, ড্রাফট। ড্রাফটের মধ্যে লেখা থাকবে এই মানে জিএসটি আইন তৈরি করতে গেলে জিএসটি সম্পর্কিত বিষয় ওর মধ্যে লেখা থাকবে। এইবার ওই ড্রাফট থেকে কি হবে? ড্রাফট থেকে বিল তৈরি হয়, বিল। ড্রাফট থেকে কি তৈরি হবে? বিল। ড্রাফট থেকে বিল তৈরি হবে। এবার ওই বিলটা কোথায় নিয়ে যাওয়া হবে? বিলটা নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট। পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়, জানিস তো? বিলটা নিয়ে যাবে পার্লামেন্ট। পার্লামেন্টে কটা হাউস আছে? পার্লামেন্টে দুটো হাউস আছে। পার্লামেন্টে দুটো হাউস হয়, একটা আপার হাউস আর একটা লোয়ার হাউস। আপার হাউসকে বলা হয় রাজ্যসভা, ঠিক আছে? আপার হাউসকে বলা হয় রাজ্যসভা, আর লোয়ার হাউসকে বলা হয় লোকসভা। লোয়ার হাউসকে বলা হয় লোকসভা, ঠিক আছে? তাহলে কি বললাম? পার্লামেন্টে কটা হাউস? দুটো হাউস, একটা আপার হাউস একটা লোয়ার হাউস। লোয়ার হাউসকে বলা হয় কি? লোকসভা। আপার হাউসকে বলা হয় রাজ্যসভা, ঠিক আছে? সবার প্রথম বিলটা কোথায় যাবে? সবার প্রথম যাবে লোয়ার হাউস। লোয়ার হাউস মানে লোকসভায় যাবে। এবার লোকসভায় 544 জন মেম্বার আছে, ওখানে এই যে বিলটা রাখা হলো ওটা ভোট হবে। কারা কারা এই বিলের পক্ষে, কারা কারা এই বিলের বিপক্ষে? মেনলি যারা মেজরিটি থাকে, যারা ভোটে জিতে আসে, তাদের পক্ষে মেজরিটি বেশি থাকে, ঠিক আছে? যাই হোক, মোটামুটি প্রথমে দেখ ভালো করে শুনবি, লোয়ার হাউসে বিলটা পেশ করবে। লোয়ার হাউসে যদি বিলটা পাস না হয় তাহলে আপার হাউস যাবে। লোয়ার হাউসে বিল পাস হলেই আপার হাউসে যাবে। এই জন্য বিল একটা বিল দেয়, যেমন জিএসটি আইনের কথা 2008 সালে বলেছিল হবে, ও চালু হয়েছে কবে? 2017 সালে। মানে তো মানে ব্যাপারটা কি হয়েছে বল? সাপোজ ধর সাপোজ ধর বিজেপি গভর্নমেন্ট কোনো একটা বিল নিয়ে আসলো। এবার বিরোধী পক্ষ তো প্রচুর আছে, ওরা সাপোর্টই করলো না, হবেই না, মেজরিটি লাগবে। দেখা গেল ওদের মেজরিটি হয়ে গেলে তখন আবার তোকে রাজ্যসভায় যেতে হবে। ওই ধর লোকসভায় পাস হয়ে গেলে রাজ্যসভায় যেতে হবে। এবার রাজ্যসভায় মেজরিটি পাবে না, অনেক ব্যাপার আছে। রাজ্যসভায় বিলটা পাস করতে হবে। প্রথমে তোমাকে লোকসভায় বিল পাস করতে হবে, বিল পাস করার পর রাজ্যসভায় যাবে। রাজ্যসভায় বিল পাস করতে হবে, রাজ্যসভায় বিল পাস হয়ে তারপর কোথায় যাবে? তারপর প্রেসিডেন্টের গায়ে যাবে। তারপর বিলটা কার গায়ে যাবে? প্রেসিডেন্টের গায়ে যাবে বিলটা।
এবার প্রেসিডেন্ট যদি বলে যে না, প্রেসিডেন্টকে লাস্টে মানে শিলমোহর দিতে হবে, ওকে সাইন করতে হবে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট যদি সাইন না করে তাহলে বিল পাস হবে না। প্রেসিডেন্ট যদি বিলটা পাস না করে, ঠিক আছে, প্রেসিডেন্ট আর আমাদের যে প্রেসিডেন্ট জানিস তো কে? দ্রৌপদী মুর্মু, ঠিক আছে, উনি প্রেসিডেন্ট। উনি যদি বিলটা পাস না করে তাহলে বিল মানে তোর আইন তৈরি হবে না। এইবার অ্যাকচুয়ালি আমাদের দেশের প্রেসিডেন্টের পাওয়ার, আমাদের প্রেসিডেন্টের কোনো পাওয়ার নেই। আমাদের দেশে প্রেসিডেন্টের পাওয়ার নেই। প্রেসিডেন্টকে যা বলবে তাই শুনতে বাধ্য, মানে প্র্যাকটিক্যালি অন্যান্য দেশের প্রেসিডেন্ট আলাদা, আমাদের দেশের প্রেসিডেন্ট ব্যাপারটা কি? তো প্রেসিডেন্টকে যখন বলবে যে ধর প্রথমে লোয়ার হাউসে বিল পাস হলো, আপার হাউসে বিল পাস হলো, প্রেসিডেন্টের কাছে গেল, প্রেসিডেন্ট বললো না পছন্দ হয়নি। ও প্রেসিডেন্ট কি বললেন, নরম ভাবে বলবে যে না, বিলে মনে হচ্ছে একটু সংশোধন করলে, মানে একটু চেঞ্জ করলে ভালো হতো, নরম গলায় বলে, ঠিক আছে। তো আলটিমেটলি প্রেসিডেন্টকে, আমাদের দেশের যে প্রেসিডেন্ট, তাকে বিল পাস করবে, সে বিল পাস করেই দেয়। ও কখনো কখনো ঝামেলা করে, ও বিল পাস করেই দেয়, ঠিক আছে। তো ধর প্রেসিডেন্ট, কারণ দেখ অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট কারা নির্বাচিত করে, প্রেসিডেন্ট কারা, এই প্রেসিডেন্ট ভোট কিভাবে হয় জানিস তো? প্রেসিডেন্ট ভোট মানে সবাই ভোট দেয়, কারা? আমরা ভোট দিই না, প্রেসিডেন্ট ভোট দিই। সমস্ত যারা পার্লামেন্টের মেম্বাররা থাকে, ওরাই কিন্তু প্রেসিডেন্টের ভোটটা দেয়, ঠিক আছে। আর পার্লামেন্টের মেম্বার কারা থাকবে? বিজেপি গভর্নমেন্টই বেশি থাকবে। তাহলে প্রেসিডেন্ট কার লোক থাকবে? প্রেসিডেন্ট তো বিজেপি গভর্নমেন্টের লোক থাকবে, তো পাস করতে পারতোই, বেসিক্যালি পাস করতে পারতো। তো প্রেসিডেন্ট এটা পাস করবে, ঠিক আছে। আর প্রেসিডেন্ট যদি পাস করে দেয়, যে বছর পাস করবে, ভালো করে শুনবি, যে বছর প্রেসিডেন্ট প্রথমে সাইন করলো তুই একটা বছর, যে বছর সাইন করলো সেই বছরের নাম লেখা থাকবে, তারপরই হয়ে যাবে এক। সাপোজ ধর ইনকাম ট্যাক্স অ্যাক্ট যে চালু হয়েছে 1961, তার মানে ইনকাম ট্যাক্স আইনটা ওই বছর প্রেসিডেন্ট 1961 সালে সাইন করেছিল, তাই জন্য হয়ে গেছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। যেই বছর পাস করবে সেই বছর হয়ে যাবে ওই আইনটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট কমা দিয়ে ইয়ার, তাই লিখেছে দেখ, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1960 এইভাবে তৈরি হয়েছে, লেখা হয়েছে আইনটা। এখানে কি লিখেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট ল আর এনাক্টেড থ্রু পার্লিয়ামেন্ট অ্যান্ড অ্যাপ্রুভাল অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট ল, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ল, সেই ল গুলো কোথায় নিয়ে যাওয়া হয়? পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, পার্লামেন্টে নিয়ে যাওয়া হয়। এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে দ্রৌপদী মুর্মু, তার অ্যাপ্রুভাল লাগবে। কিন্তু স্টেট গভর্নমেন্ট ল, দুটো ল হয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ল হয়, একটা স্টেট গভর্নমেন্ট ল হয়। স্টেট গভর্নমেন্ট ল কোথায় নিয়ে যাওয়া হয় জানিস? সেন্ট্রাল গভর্নমেন্ট ল নিয়ে যাওয়া হয় হচ্ছে তোর পার্লামেন্টে। আর স্টেট গভর্নমেন্টের ল কোথায় নিয়ে যায়? আমাদের বিধানসভা ভবন, যেটা বুঝছিস তো, মানে কি বলে এটাকে, বলা হয় যে তোর স্টেট অ্যাসেম্বলি। তাহলে ওটাকে কে পাস করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট ল যেমন দ্রৌপদী মুর্মু পাস করবে, ঠিক আছে, কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট ল কাকে পাস করতে হবে? অ্যাপ্রুভাল হবে প্রেসিডেন্ট অফ স্টেট, মানে রাজ্যপাল, আমাদের রাজ্যের যে রাজ্যপাল তাকে পাস করবে। তাহলে বুঝতে পারলি, দুটো ল হয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ল কে পাস করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর স্টেট গভর্নমেন্ট ল কে পাস করবে? প্রেসিডেন্ট অফ স্টেট, আমাদের রাজ্যপাল, ঠিক আছে। তো এটা বললাম। বলছে সিন্স ইনকাম ট্যাক্স ইজ সেন্ট্রাল ম্যাটার, ইনকাম ট্যাক্স যেহেতু সেন্ট্রাল ম্যাটার, তাহলে এটা কোন লর মধ্যে পড়বে? সেন্ট্রাল গভর্নমেন্ট ল, ঠিক আছে। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ এনাক্টেড ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 থ্রু পার্লামেন্ট। তাহলে তোকে যদি বলে ইনকাম ট্যাক্স ধার্য করার ক্ষমতা কার আছে? ইনকাম ট্যাক্স ধার্য করার ক্ষমতা সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। এবার কি বলছে? অ্যামেন্ডমেন্ট ইন ট্যাক্সেশন ল, ইনকাম ট্যাক্স আইন চালু হয়েছিল 1961 সালে। আজও কি ওই আইনই আছে? আইনে কিছু পরিবর্তন করে, ওই আইনই আছে, পরিবর্তন করে, চেঞ্জ করা, আর এটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তো অ্যামেন্ডমেন্ট আর মেড অ্যানুয়ালি ইন দ্য ট্যাক্স ল উইথ দ্য হেল্প অফ ফাইন্যান্স অ্যাক্ট। তার মানে আমাদের ট্যাক্সের যত পরিবর্তন করা হয় কার সাহায্যে করা হয়? ফাইন্যান্স অ্যাক্টের সাহায্যে। ট্যাক্সের পরিবর্তন কাদের সাহায্যে করা হয়? ফাইন্যান্স অ্যাক্টের সাহায্যে করা হয়। প্রতি বছর করা ট্যাক্সের চেঞ্জ, প্রতি বছর ট্যাক্সের চেঞ্জ করা হয়। আচ্ছা, ফাইন্যান্স অ্যাক্ট দেখ কি বলেছে, এভরি ইয়ার। আচ্ছা তোরা জানিস প্রতি বছর আমাদের দেশে, এটা সবাই জানে বা না জানলে আজকে জেনে রাখ, প্রতি বছর আমাদের দেশে বাজেট পেশ হয়, প্রতি বছর বাজেট পেশ হয়। অর্থাৎ আগামী বছর দেশ কিভাবে চলবে তার উপর একটা বাজেট পেশ হয়। এই বাজেটটা কে পেশ করে? প্রতি বছর বাজেট কে পেশ করে বলেই চলবে, আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার। আমাদের দেশে বাজেট কে তৈরি করে? ফাইন্যান্স মিনিস্টার। কে ফাইন্যান্স মিনিস্টার? নির্মলা সীতারামন, উনি আমাদের দেশে ফাইন্যান্স বাজেট তৈরি করে, ঠিক আছে। তো এবার প্রশ্ন করতে হবে, স্যার বাজেট কবে পেশ হয়? হ্যাঁ হ্যাঁ চলে, এটাই লাস্ট, ঠিক আছে। আমাদের দেশে যেটা বলছিলাম যে ফাইন্যান্স বাজেট পেশ করা হবে, হ্যাঁ কোন দিন বাজেটটা পেশ হয়? ফাইন্যান্স বাজেট কোন দিন পেশ হয়? বাজেট আমাদের দেশে বাজেট পেশ হয় কোন তারিখে পেশ হয় জানিস? এটা কোন তারিখে? 1 এপ্রিল না, আমাদের দেশে বাজেট পেশ হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বাজেট পেশ হয়। তাই এখানে লিখেছে দেখ, এভরি ইয়ার বাজেট ইজ প্রেজেন্টেড বিফোর
দ্য পার্লিয়ামেন্ট, ঠিক আছে, বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার অন দ্য ফার্স্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারি এভরি ইয়ার। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু ফাইন্যান্স বাজেটটা পেশ করা হয়। কে পেশ করে? ফাইন্যান্স মিনিস্টার। এখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন, উনিই পেশ করেন। ঠিক আছে? বাজেট কনটেন্ট, তবে কি যেই বছর লোকসভা ভোট চলছিল, লোকসভা ভোট 2024 সালে হলো, ওই বছর দুবার বাজেট পেশ হয়েছিল। একটা ভোটের আগে, একবার ভোটের পরে। তাহলে ভোট যদি সাপোজ ধরো উনি যদি ওই পার্টি না আসতো, তাহলে অন্য পার্টি থাকতো, ওইটা মানবে না। ঠিক আছে তো? বাজেট পেশ যেইবার লোকসভা ভোট হয় সেবার দুবার বাজেট পেশ হবে। বাজেট কন্টেন্ট ফাইন্যান্স বিল, বাজেটের মধ্যেই থাকে ফাইন্যান্স বিল, হুইচ প্রপোজ অ্যামেন্ডমেন্ট শর্ট, ঠিক আছে, বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইন দ্য এরিয়া অফ ডাইরেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনডাইরেক্ট ট্যাক্স। ওই যে বাজেট যে পেশ হয়, ফাইন্যান্স মিনিস্টার ফাইন্যান্স বিল পেশ করবে, ওখানে ডাইরেক্ট ট্যাক্সেও যেমন থাকবে, ডাইরেক্ট ট্যাক্সেরও কিছু চেঞ্জিং হবে, ইনডাইরেক্ট ট্যাক্সেরও কিছু চেঞ্জিং হবে। ঠিক আছে তো? বলছে হোয়েন ফাইন্যান্স বিল ইজ অ্যাপ্রুভ বাই বোথ হাউসেস অফ পার্লামেন্ট অ্যান্ড রিসিভ, মানে দেখ প্রথমে এই বাজেটটা কোথায় পেশ করা হবে? লোকসভায় পেশ করা হবে। ওখানে পাস হলে তখনই তো ওটা তোকে রাজ্যসভায় নিয়ে যাওয়া। ঠিক আছে তো? তারপর ওই তোর কে স্যাংশন করবে, লাস্টে শিলমোহর দেবে কে? প্রেসিডেন্ট। এই বলেছে হোয়েন ফাইন্যান্স বিল ইজ অ্যাপ্রুভ বাই বোথ দ্য হাউস, দুটো হাউসে এটা রাখা হবে, পার্লামেন্টের দুটো হাউসে রাখা হবে, অ্যান্ড রিসিভ অ্যাসেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে দ্রৌপদী মুর্মুর একটা মানে অ্যাসেন্ট নিতে হবে। ঠিক আছে? ওর সম্মতি নিতে হবে। এটা বিকাশ ফাইন্যান্স, তারপরে এটা হয়ে যাবে ফাইন্যান্স। বলছে এইটুকু পড়ে ছাড়বো, নাহলে অসুবিধা হয়ে যাবে। বলছে ফার্স্ট শিডিউল টু ফাইন্যান্স অ্যাক্ট কন্টেন্ট 4 পার্টস, মানে ফাইন্যান্স অ্যাক্টের ফার্স্ট শিডিউলে 4টে পার্ট আছে। ফাইন্যান্স অ্যাক্টের ফার্স্ট শিডিউলে 4টে পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। পার্ট 1 এ কি নিয়ে আলোচনা করা হয়েছে? ইনকাম ট্যাক্সের রেট নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 1 এ বলা আছে ইনকাম ট্যাক্সের রেট কি থাকবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট 2 তে কি বলা হয়েছে? টিডিএস এর রেট, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, তো জানার দরকার নেই, নলেজ এর জন্য বলছি। পার্ট 3 তে কি বলা হয়েছে? অ্যাডভান্স ট্যাক্সের রেট নিয়ে আলোচনা করা হয়েছে। আর পার্ট 4 এ এগ্রিকালচার ইনকাম কি করে কমপ্লিট করবে, এগুলো জানার দরকার নেই, নর্মাল বলছি। এবার দেখ ফাইন্যান্স অ্যাক্ট 18, প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্ট হয়। 18 সাল, তারপর 19 সাল, ফাইন্যান্স অ্যাক্ট 19, ফাইন্যান্স অ্যাক্ট 21, 20, 21, 22, 23, ঠিক আছে তো? তারপর ফাইন্যান্স অ্যাক্ট 24, ফাইন্যান্স অ্যাক্ট 20, এইভাবে কন্টিনিউ হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট। ঠিক আছে? আচ্ছা, এইগুলো জিনিসটাও জানার দরকার নেই। এখানে দেখ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা কি পড়ছি? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি ম্যাটার? সেন্ট্রাল ম্যাটার নাকি স্টেট ম্যাটার? সেন্ট্রাল ম্যাটার। সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কাছে না একটা বিশাল বড় দপ্তর আছে। দপ্তর বুঝিস তো? মিনিস্ট্রি অফ, মানে যেমন দেখ রেলওয়ে মিনিস্ট্রি থাকে, ডিফেন্স মিনিস্ট্রি থাকে, তেমনি ফাইন্যান্স মিনিস্ট্রি হয়। এই যে এই ট্যাক্সটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে জানিস? ট্যাক্সের টাকাটা কোন মিনিস্ট্রির মধ্যে পড়ে? ফাইন্যান্স। ফাইন্যান্স দপ্তর সবচেয়ে মানে এটা কি বললাম আমি আবার বলছি, তোকে যদি কেউ বলে যে এই যে এই ট্যাক্স, ইনকাম ট্যাক্স হোক, ডাইরেক্ট ট্যাক্স হোক বা ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্সটা কোন দপ্তরের মধ্যে পড়ে? এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, অর্থ দপ্তর। ঠিক আছে? দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, এটা রেভিনিউ ডিপার্টমেন্ট, এখান থেকে তো ইনকাম জেনারেট হয়। প্রশ্ন হলো দু রকমের ট্যাক্স হয়, ডাইরেক্ট ট্যাক্স। তো এই কোশ্চেনটা দেবে পরীক্ষায় এমসি। ডাইরেক্ট ট্যাক্সটা সম্পর্কে রুলস নিয়ম কানুন কারা তৈরি করে? আমাদের দেশের ফাইন্যান্স মিনিস্টার, তো ও তো বলে দিল, ও তো আর কি অ্যাপ্লিকেবল কি হবে ও তো সেইভাবে বলবে না। এই অ্যাপ্লিকেবল করার দায়িত্ব কারা? সে বড় বড় অফিসাররা কাজ করে, ওরা এইগুলো অ্যাপ্লিকেবল করবে, কিভাবে কি করতে হবে, নিয়ম কানুন সম্পর্কেও বলবে। যে বাজেট পেশ করবে ও 2-3 পাতার বাজেট বা 5-10 পাতার বাজেট পেশ করে চলে যাবে, কিন্তু ওই নিয়েই তো বড় বড় 5-10 পাতার উপরে একটা বড় বড় বই তৈরি হবে। কারা লিখবে? বড় বড় এক্সপার্টরা লিখবে। ঠিক আছে? এই ডাইরেক্ট ট্যাক্স ধার্য করার ক্ষমতা কার হাতে আছে? সিবিডিটি। কি বললাম? সিবিডিটি। সিবিডিটি কে ফুল ফর্ম কি? সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। কি বললাম? সেন্ট্রাল বোর্ড পরীক্ষায় বলবে ডাইরেক্ট ট্যাক্স ধার্য করার ক্ষমতা কার হাতে আছে? সিবিডি। এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। এবার ইনডাইরেক্ট ট্যাক্স ধার্য করার ক্ষমতা কার হাতে আছে? সিবিআইসি। সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস। সেন্ট্রাল বোর্ড ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড কাস্টমস। ঠিক আছে তো? তো এটাই বলেছে, আর কিছু নেই। তাহলে তোকে বলতে পারে যে ডাইরেক্ট ট্যাক্স ধার্য করার ক্ষমতা কার কাছে? ডাইরেক্ট ট্যাক্স সম্পর্কিত ইনকাম ট্যাক্সের যত নিয়ম কানুন কারা তৈরি করে? সিবিডিটি তৈরি করে। সিবিডি, সেন্ট্রাল বোর্ড ডাইরেক্ট ট্যাক্স। আজকে এই অবধি পড়ালাম, পরের দিন জিএসটি আরম্ভ করবো। আর এক কথাই ছিল, পরের দিন করি।